যে আমার সব ভালো হবে। মানুষ নেগেটিভ কথা নিজের সম্পর্কে বলে বলেই নিজের অর্ধেক জীবন শেষ করে ফেললো। অর্ধেক খারাপ নিজেই নিজের তৈরি করে ফেললো। আমাদের বডি না আমাদের মুখের কথা শোনে। উফ আমি আর পারছি না এইটা বলে যখন আমি বসে গেলাম, বসেই 6-1 পয়সা মানে টাকা পয়সার ফ্লো হঠাৎ হঠাৎ বাড়িয়ে দেবে, হঠাৎ হঠাৎ কমিয়ে দেবে। এবং 6-1 যাদের নাম্বারে থাকে, যদি পার্সোনাল কারোর নাম্বারে 6-1 থাকে, তাদের রিলেশনশিপের প্রবলেম থাকবেই থাকবে। রিলেশনশিপের প্রবলেম মানে হাজব্যান্ড ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপের প্রবলেম থাকবে, অথবা টাকা পয়সার সমস্যা, মানে এরমও হতে পারে যে 5-7 লাখ টাকা জমে গেছে, হঠাৎ একদিন একটা ঘটনা সব টাকা। কিন্তু একটা প্রপার অকাল সায়েন্সের এই যে পার্টটা, এটা অনেক বেশি সায়েন্টিফিক অন্য যে কোনো পার্টের থেকে। প্রত্যেকটা নাম্বার আমাদের জীবনে প্রত্যেক সময়, মানে ইট ইজ লাইক আমরা যেরকম নিঃশ্বাস নিই, নাম্বার আমাদের সাথে এইভাবে লক্ষ্য করবে যে যাদের জন্ম তারিখটা খুব স্ট্রাগলিং, তাদের মোবাইল নাম্বারটাও স্ট্রাগলিং, তাদের নামটাও স্ট্রাগলিং। ওই কর্মাটা নিয়েই তো জন্মেছে যে স্ট্রাগলটা করতে হবে। এবার তার মধ্যে যদি সে বিশ্বাসটা করছে না যে ধরো এসব কিছু হয় না, একদম জায়েজ, সে করতেই পারে, ভাবতেই পারে কিছু হয় না। দেখবে এরকম অনেকে বলে যে তোর মেয়ে এত দুরন্ত, তুই সবসময় বলিস, কিন্তু আমার কাছে এসে তো কিছু করে না। লক্ষ্য করে দেখবে যে মানুষটা এই কথাটা বলছে, সে একটা অন্য নামে বাচ্চাটাকে ডাকে। নাম যদি কারোর ভালো হয়, ভালো ভাইব্রেশন, ভালো নাম্বার, ভালো কম্পাউন্ড, সবকটা মিলিয়ে যদি একটা লোকের পজিটিভ নাম তৈরি হয়, তাহলে যদি তার লাইফের 10টা প্রবলেম থাকার কথা ছিল, নাম ভালো হলে সেটা অন্তত 3 থেকে 4টে প্রবলেম কমে যেতে বাধ্য। সেটা ছোট থেকেই কমে যায়। রিসেন্ট ধুরন্ধরে দেখবে অক্ষয় খান্নার নামের বানানটা ই আছে, অক্ষয় ওয়াই এর পরে ই আছে, যেটা এতদিন ছিল না। পুরোনো মুভিগুলো দেখবে, রাজকুমার রাও 2টো এম, ঋত্বিক রোশন প্রথমে এইচ, আগে ছিল না। ফার্স্ট সিনেমাতে ওর নামের বানান দেখবে। আর যাদের নামের মধ্যে অ্যাশ থাকে, যাদের নামের মধ্যে অন থাকে, তারা প্রচন্ড লাইফে এক্সট্রা স্ট্রাগল করে। যাদের নাম সু দিয়ে শুরু, এসইউ, সেই মানুষগুলোর রিলেশনশিপে প্রচন্ড কষ্ট। তাদের জীবনে তাদের ফ্যামিলির লোকও, তাদের কষ্ট থেকে তাদের ফ্যামিলির লোকও ভাবে যে আমরা মানে এ কি করে এরকম ভাবে আছে। কে দেখিয়ে যারা নাম নেন, তারা 90% ক্ষেত্রে পুরনো বৈদিক নিয়মে নাম নেন, যেখানে শুধু সব থেকে বেশি ফোকাস করা হয় নামের স্টার্টিং অ্যালফাবেটটা কি হবে, সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংরাজি হোক। আর আমরা যেভাবে নামের মানে জিনিসটাকে ডিজাইন করি, চেঞ্জ হয়ে যাবে, তোমার লাইফ বদলে যাবে, এবং বদলে গিয়ে তুমি একদম রাস্তার একটা মধ্যবিত্ত মানুষ থেকে মুকেশ আম্বানি হয়ে যাবে। এটা একদম ভাববে না। তুমি রাস্তার একটা মধ্যবিত্ত মানুষ থেকে তুমি আরো ভালো একজন কনফিডেন্ট, একজন সাকসেসফুল, একজন প্রচন্ড পরিমাণে লোককে ইন্সপায়ার করা মানুষ হয়ে যাবে। তুমি কিন্তু একটা এক্সাম্পল হবে অন্য মানুষের কাছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছেন বা কি বিষয় কথা হচ্ছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। প্রিয়াঙ্কা ম্যাম। প্রিয়াঙ্কা ম্যাম একজন নিউমোলজিস্ট, গ্রাফোলজিস্ট এবং ক্রিস্টাল হিলার। আপনার কাছে প্রশ্ন হতে পারে যে নিউমোলজিস্ট বা নাম্বার আপনার জীবন কি করে বদলে দিতে পারে, এবং আপনাকে যদি বলি আপনার ফোন নাম্বার চেঞ্জ করে আপনি যেটা চাইছেন সেটাই হতে পারেন, বা ধরুন আপনার নামে কোনো রকম যদি ও ইউ বা অন এই যে ভাষাগুলো আছে বা নানান টাইপের অ্যালফাবেট যেগুলো আপনার জীবনে কিছু কিছু প্রবলেম দিচ্ছে, ডিপ্রেশন দিচ্ছে। আপনি কি জানেন দীপিকা পাদুকোনের পুরনো যে সিগনেচারটা আছে সেটার মধ্যে উল্টো হার্ট আছে বলে তিনি ডিপ্রেশনে ছিলেন? না, আর কে পিঠে লেখা ছিল বলে না, একদমই না, সেটার জন্য না, কিন্তু তার নামের জন্য ছিল। তিনি চেঞ্জ করেন এবং তাকে কিভাবে আমরা দেখেছি আমরা সবাই জানি। সো বেশি দেরি করব না, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে যা আপনারা জানেন, এই নাম্বারে কিন্তু প্রিয়াঙ্কা ম্যাম ফোন করে এখানে এসছেন, এবং আপনারা যদি চান এই নাম্বারে ফোন করে যে কোনো বিষয় সারা বিশ্বের বাঙালির কাছে পৌঁছাতে, নিশ্চয়ই আসবেন। যে কোনো প্রমোশনাল কাজ সেটার জন্যও আসতে পারেন, বা কোনো রকম স্পিরিচুয়াল কোনো কাজ সেটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট প্রিয়াঙ্কা ম্যামের কাছে। কেমন আছে দিদি? ভালো আছি। আজকে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে নিউমোলজি নিয়ে, নাম্বার নিয়ে কথা। কারণ এর আগে আমার কেকে পডকাস্টে এই বিষয় নিয়ে কিন্তু কথা হয়নি। আচ্ছা। এবং কিন্তু আমি কিন্তু সোজা কথা বলছি, আপনি তোমাকে কিন্তু চেপে ধরবো নাম্বার নিয়ে। কারণ আমার কাছে মনে হয় নাম্বার মানুষের জীবন কি করে বদলাতে পারে এটা আমার একদম অস্বাভাবিক লাগে। কিন্তু তাও আমি দেখেছি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, তারপর রোহিত শর্মা কিছুদিন আগে একটা বাইক, 4 চাকা একটা দিল যেটাতে 264 লেখা আছে, যেটা আমাদের ইডেন গার্ডেনেই তিনি এই ডাবল সেঞ্চুরি মেরেছিলেন। এবং
এই নাম্বারগুলো কিভাবে মানুষের লাইফ চেঞ্জ করে? যদি ছোট করে একটু রাখো প্রথমে। তো পৃথিবীতে একটা মানুষের নাম বলো যার জন্মের সাথে নাম্বার নেই। মানে হচ্ছে ধরো পৃথিবীতে একটা মানুষের নাম বলো যার ডেট অফ বার্থ নেই, তার ডেটটা কি? ডেটটা এটা তো একটা নাম্বার। হবেই। তো যে মানুষের নামটা মানে জন্মটা শুরুই হচ্ছে নাম্বার দিয়ে, তার হুম। জন্ম, ইভেন ডাক্তাররা টাইমটাও বলে, টাইমটা কি? সেটাও আরেকটা নাম্বার। তো জন্মটাও নাম্বার, টাইমটাও নাম্বার, মানে ডেটটাও নাম্বার, টাইমটাও নাম্বার, টাইম মানে সমস্ত কিছুই নাম্বারের সাথে যুক্ত। এবারে বলি, সব থেকে বেশি লোকের কাছে যেটা কনফিউজিং ম্যাটার নিউমারোলজি নিয়ে, প্রচুর লোককে এই কথাটা বলতে শুনি যে আমরা যখনই নিউমারোলজিতে নাম নিয়ে কথা বলি, লোকে তাদের নামের মধ্যে কতগুলো অ্যালফাবেট আছে তারা সেটাকে মনে করে নিউমারোলজির নাম্বার, কিন্তু নিউমারোলজির নাম্বার সেটা নয়। তোমরা প্রত্যেকে যারা পডকাস্টটা আপনারা দেখছেন বা তোমরা নিজেরা আমার এই পডকাস্টটা হয়ে গেলে বা হওয়ার মাঝখানে শালডিয়ান নিউমারোলজি চার্টটা খুলবে, CHALDEAN, শালডিয়ান নিউমারোলজি চার্ট। এই চার্টে দেখবে A1, B2, C3, এরমভাবে 1 থেকে 8 অবধি একটা চার্ট আছে। আবার এ এর নিচে দেখবে I, J, এরম পরপর আসবে। যেমন ধরো 3-এর নিচে দেখবে CGLS, এরম কিছু। এই যে প্রত্যেকটা অ্যালফাবেট পিছু একটা করে নাম্বার আছে, হুম। সেরম ভাবেই তাহলে প্রত্যেকের নামের সাথে এই নামটাকে এই যে অ্যালফাবেট অনুযায়ী টোটাল করতে হয়। মানে ধরো কারোর নাম রাজ, আর হচ্ছে 2, এ হচ্ছে 1, জে হচ্ছে 1, তাহলে রাজের টোটাল হচ্ছে 4। রাজ মানে কিন্তু 3টে ওয়ার্ড, মানে 3টে অ্যালফাবেট নয়। নিউমারোলজিতে ওটা 3 নয়, ওটা 4। বুঝতে ওকে, পারছি? হ্যাঁ, এরকম দেব, ব্যাপারটা। এরকম ব্যাপার। তাহলে তোমার কাছে কি মনে হয় যে সবার নামই ভালো, খারাপ নাম কারোর হয় না? ম্যাক্সিমাম লোকের নামই খারাপ। কি করে? ওই যে নামটাকে, এই যে ধরো আমাদের প্রত্যেকের জন্মের সাথে, তুমি কিন্তু এখানে দুটো জিনিস ক্ল্যাশ করছো। হ্যাঁ আমি বলো। কেন বলছি তোমাকে, তুমি যখন তুমি বলছো তুমি তোমার প্রফেশন হিসাবে, হুম, কিন্তু কিছু কিছু মানুষ নিজের বাড়ির যে পণ্ডিত আছেন হুম, তাদেরকে জন্ম ছক দেখে এই নামটা কেমন রাইট, দিতে পারি রাইট, সেই হিসাবে সে নামটা দেয়। একদম। তো তাহলে কে ঠিক কে ভুল আমাকে এটাও কিন্তু বলতে হবে তোমাকে। হ্যাঁ, একদম বলবো, হ্যাঁ। একদম বলবো। প্রথমত, পণ্ডিতকে দেখিয়ে যারা নাম নেন হুম। তারা 90% ক্ষেত্রে পুরনো বৈদিক নিয়মে নাম নেন, যেখানে শুধু সব থেকে বেশি ফোকাস করা হয় নামের স্টার্টিং অ্যালফাবেটটা কি হবে, সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংরাজি হোক। আর আমরা যেভাবে নামের মানে জিনিসটাকে ডিজাইন করি, সেটাতে শুরুটা ঠিক হতে হবে, পুরো মাঝখানটা ঠিক হতে হবে, নামের সাউন্ড ভাইব্রেশনটা ঠিক হতে হবে। 3টে জিনিস মিলিয়ে নামটা ভালো হতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস বলি, যদি দেখবে আমি অন ক্যামেরা বলছি, আমি জানি আমি কমেন্টে এটার রিপ্লাই পাবোই পাবো। যাদের নামের মধ্যে অ্যাশ থাকে, যাদের নামের মধ্যে অন থাকে, তারা প্রচন্ড লাইফে এক্সট্রা স্ট্রাগল করে। যাদের নাম সু দিয়ে শুরু, SU, সেই মানুষগুলোর রিলেশনশিপে প্রচন্ড কষ্ট। তাদের জীবনে তাদের ফ্যামিলির লোকও তাদের কষ্ট থেকে তাদের ফ্যামিলির লোকও ভাবে যে আমরা মানে এ কি করে এরকম ভাবে আছে। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। আবার এটাও বলছি, যাদের নামের পিছনে বা শুরুতে বা মাঝখানে কা থাকে, তারা খুব পপুলার হয়, তারা খুব লোকের কাছে এক কথায় লোকে তাদেরকে চেনে। এই জিনিসগুলো যেগুলো বলছি, যারা আমাদের এই পডকাস্টটা দেখবে, নিজের লাইফ দিয়ে বা আশেপাশের লোক দিয়ে এটাকে রেজোনেট করলেই বুঝতে পারবে যে হুম। এগুলো হয় কিনা। তো এবারে ধরো শুধু নামটা, এবার নামটা কিভাবে পজিটিভ হচ্ছে কিভাবে নেগেটিভ হচ্ছে এটা আগে বলি। ধরো তুমি যে তারিখে জন্মাচ্ছ, তুমি একটা নাম হিসাবে বলো না। হ্যাঁ, নাম্বারটা না বললে বুঝবে না তুমি, এটাকে ওকে, বলো। ওকে। ধরো আমি আমারটা দিয়ে বলছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ধরো আমার জন্ম 17ই মে 1985। এখানে দুটো নাম্বার কাজ করে, সেটা হলো 17, আমার মূলাঙ্ক হচ্ছে 8, 1 + 7, হুম। 8। আর একটা নাম্বার কাজ করে, সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক, মানে সেটা হলো 1 + 7 + 5,
+1 + 9 + 8 + 5 এই টোটালটা করলে যে ডাবল ডিজিটের নাম্বারটা আসে সেটাকে একটা করলে দেখবে আসে 9, মানে আমার মূলাঙ্ক 8 ভাগ্যাঙ্ক 9। এই অনুযায়ী আমার যে লাকি নাম্বার, এই 8 আর 9 দুটো মিলিয়ে দুজনের আনলাকি নাম্বারগুলোকে যদি আমরা সাইড করে দিই, তাহলে আমার যে লাকি নাম্বারটা আসে সেটা হচ্ছে ধরো 5, 6, 3। 6টা পার্শিয়াল, 5 আর 3টা একদমই। তো আমার নামের মধ্যে যদি আমার নামের টোটালটা যদি 3 হয়, বা আমার নামের টোটালটা যদি 5 হয়, বা আমার নামের টোটালটা যদি 6 হয়, আমি যে এফেক্টটা পাবো, আমার আনলাকি নাম্বার হচ্ছে 1, 2, 4, 8। আমার নামের টোটাল যদি 1, 2, 4, 8 এর মধ্যে আসে, তাহলে আমি যেই টোটালটা আসবে সেই অনুযায়ী খারাপ রেজাল্ট পাবো। যেটা আমি জন্ম থেকে, আমি যতদিন না নিজের নাম কারেকশন করেছি ততদিন পেয়ে এসেছি। সেটা তো আমি প্রথম দিন থেকে জানতাম না, আমার বাবা মাও জানতো না, ইভেন আমি যা কথা বলছি খুব কম লোকই এখন এই ব্যাপারটা নিয়ে জানে। কিন্তু লক্ষ্য করবে বলিউডের ম্যাক্সিমাম সেলিব্রিটির নাম চেঞ্জ। অনেকে শুধু নামের বানান চেঞ্জ করে, অনেকে পুরো নামটাই চেঞ্জ করে ফেলে। পুরো নামের বানান কারা, পুরো শুধু নামের বানান কারা চেঞ্জ করেছে, রিসেন্ট ধুরন্ধরে দেখবে অক্ষয় খান্নার নামের বানানটা ই আছে, অক্ষয় ওয়াই এর পরে ই আছে, যেটা এতদিন ছিল না। পুরোনো মুভিগুলো দেখবে, রাজকুমার রাও দুটো এম, ঋত্বিক রোশন প্রথমে এইচ, আগে ছিল না। ফার্স্ট সিনেমাতে ওর নামের বানান দেখবে আর ছিল। তো মানে এটা কাহো হচ্ছে, না প্যারে, হ্যাঁ এগুলো লক্ষ্য করো। না কাহো না প্যারে না, আমি কাহো না প্যারে আমি যখন দেখেছি এইচ কাহো না দিয়ে স্টার্ট প্যারের হয়। নামটাও নিউমারোলজিক্যালি হ্যাঁ সেট এইচ করা। দিয়ে ছিল। তার আগে তাহলে কোনো ছোটখাটো জায়গার যে যে ক্লিপস গুলো আর সেখানে দিয়ে আরতি ছিল। কাহো না প্যারের নামটাও তাই। কাহো না দিদি প্যারের কাহো নাম, না প্যারে যে নামটা হয়েছে, মানে হ্যাঁ বইটা হয়েছে অনেক বছর আগে, যখন আমি হ্যাঁ, আমি নিজে ছোট। কাহো না প্যারের বানানটা দেখো। তো তাহলে দিদি তুমি বলছো এই নিউমোলজিটা এতদিন পর মানুষের সামনে কেন এলো? তখন তো কারণ ধরো যতদিন না আমরা এক্সপোজারটা, মানে সারা ভারতবর্ষের এক্সপোজারটা যতদিন না পেয়েছি, হুম, ধরো আজকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার এক্সপোজারটা আসার পরে হুম, আমরা হিন্দি ভাষী লোকেদের বিভিন্ন ইন্টারভিউ দেখা দেখা শুরু করেছি, যেটা আমরা আগে করতাম না। আগে আমাদের মাধ্যমটা কি ছিল? শুধু টিভি। টিভি। এগুলো তো গুপ্ত, মানে এই যে এই হ্যাঁ, বিজ্ঞানগুলো তো গুপ্ত বিজ্ঞান। তো লোকে চাইতো যত বেশি করে এটাকে মানে লুকিয়ে রাখা যাবে তত এটার মার্কেট ভ্যালু বাড়বে। যেমন ধরো আজকে অক্ষয় খান্না যে পয়সা খরচা করে এই নামটাকে বদলেছেন, আমি যে পয়সাটা নিয়ে নামটা বদলাই, দুটো তো এক নয়। কারণ উনি যাকে দিয়ে বদলেছেন, উনি তো এটাকে নিশ্চয়ই অনেক বড় নিউমারোলজিস্টকে দিয়ে বদলিয়েছেন। আমার কাছে এলেও আমি একই জিনিস বদলাতাম, হয়তো ওই রকম চার্জ করতে পারতাম না। এইটাই তো পার্থক্য। আদারওয়াইজ যত লোক জানতো না, মানে সেই জানার এক্সপোজারটা তো বেড়েইছে সোশ্যাল মিডিয়া আসার ফলে। হুম, সোশ্যাল মিডিয়া আসার আগে তো আমরা এরকম অনেক কিছুই জানতাম না। হুম। ভেবে দেখো এই অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, তন্ত্র, এই সব কিছু নিয়ে লাস্ট 5-6 বছর ধরে যত কথা হয়, তার আফটার আগে করোনা কিন্তু তখন হতো থেকে না। শুরু হয়েছে। তখন হতো না, তখন আমরা হুম। পেপারেই শুধু দেখতাম লোকেদের হ্যাঁ, অ্যাড। বিজ্ঞাপন দিত। হ্যাঁ, অথবা টিভিতে তো কোনো এরকম অ্যাড আমরা কখনো দেখিইনি। হুম। তো এক্সপোজারটা কিছু পাবে কিছু কি করে? চুনিন্দা কিছু কিছু টিভি চ্যানেল ছিল যেখানে দেখা নন হতো। বেঙ্গলি মানুষেরা এটাকে বেশি ফলো করতো। তোমরা লক্ষ্য করবে কোনো গুজরাটি, মারওয়াড়ি, মারাঠি, পাঞ্জাবি ফ্যামিলিতে কেউ ওরকম র্যান্ডম বাড়িতে কারোর নাম দিয়ে দেয় না। সবাই একটা প্রসেসে নাম দেয়। তার মানে কি সেখানে কোনো মানুষের প্রবলেম নেই? আছে। কিন্তু কেন তাহলে নামটা এরমভাবে দেওয়া হচ্ছে কেন? নাম যদি কারোর ভালো হয়, ভালো ভাইব্রেশন, ভালো নাম্বার, ভালো কম্পাউন্ড সবকটা মিলিয়ে যদি একটা লোকের পজিটিভ নাম তৈরি হয়, হুম। তাহলে যদি তার লাইফের 10টা প্রবলেম থাকার কথা ছিল, নাম ভালো হলে সেটা অন্তত 3 থেকে 4টে প্রবলেম কমে যেতে বাধ্য। সেটা ছোট থেকেই কমে যাবে। আমি এরকম লোক দেখেছি যে নামটা বিয়ের পরে ভালো হয়ে গেছে। মেয়েদের যেটা হয়, সে তো জানে না। সে তো ইচ্ছা করে নামটা বদলায়নি। হাসব্যান্ডের নাম অ্যাডাপ্ট করেছে, স্বাভাবিক। মানে লাস্ট নেমটা। তার ফলে কি তার নামের কম্পাউন্ডটা খুব ভালো হয়ে গেছে। অনেক মহিলাকে বলতে শুনবে, "আমার না এই প্রবলেমটা বিয়ের আগে ছিল, এখন আর নেই।" এবং অনেক ছেলেরাও বলে যে বিয়ের পর আমার উন্নতিটাও বেড়েছে। হ্যাঁ, কিন্তু ছেলেদের নামটা বিয়ের পরে চেঞ্জ হয় না। না, কিন্তু মেয়েদের নামটা দেখবে বেশির 90% ক্ষেত্রে মেয়েদের নামটাই চেঞ্জ হয়। একদম। লক্ষ্য করবে প্রচুর মেয়ের হেলথ ডিটোরিয়েট করে অথবা হেলথ ভালো হয়ে যায় বিয়ের পরে। এইটা ভালো করে লক্ষ্য করো। এটা একটা খুব কমন, আমার সাথে কেস স্টাডি তো আমি আলোচনা করবই, সে তো বলবই। হুম, হুম, হুম। কিন্তু আমি বলছি যেগুলো মানুষ এমনি দেখতে পাবে। দেখবে এরকম অনেকে বলে যে, "তোর মেয়ে এত দুরন্ত তুই সবসময় বলিস।
কিন্তু আমার কাছে এসে তো কিছু করে না। লক্ষ্য করে দেখবে যে মানুষটা এই কথাটা বলছে সে একটা অন্য নামে বাচ্চাটাকে ডাকে। এরকম হয়, আমি তোমাকে বলছি, ধরো, ঠিক। তাই তো। হ্যাঁ, এটা ঠিক, একদম ঠিক বলেছো। কেন? কারণ আছে, ধরো কারণটা আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো কারোর নাম চিন্টু, হ্যাঁ। কিন্তু ধরো পার্টিকুলার ওই লোকটাই মানে একজন দাদু বা কাকু হুম। এরম লোক আছে যে ওকে বাবু বলে ডাকে, সে হয়তো চিন্টু বলে ডাকে না। তো নামের ভাইব্রেশনে মানুষের লাইফের প্রচুর কিছু বদলায়, প্রচুর। এটা তো শুধু নাম, মানে নামের সাউন্ডের ভাইব্রেশনে বদলায় নাম্বার। এবার একটা মানুষ আমার কাছে আসছেন কথা বলতে, তিনি তার নামটা নিয়ে জানতে চাইছেন, তার বয়স 40। এখন আমি তো 40 বছর বয়সের কোনো লোকের কৌশিক নামটাকে কুমার করে দিতে পারি না। না। কৌশিক নামটাকে কৌশিক রেখে তার নামের তখন আমি কম্পাউন্ডটা চেঞ্জ করতে পারি, কম্পাউন্ডটাকে হুম, বেটার করতে হুম। পারি। কিন্তু যদি এটা কোনো 2 বছর বাচ্চার বাবা মা আসেন, 5 বছর বাচ্চার বাবা মা আসেন, আমি তাদেরকে সাজেস্ট করি নাম ডিজাইন করুন, নামটাকে কারেকশন করাবেন না, কারণ ওর পুরো জীবনটা বাকি। একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে যে আমরা যখনই জন্মেছি সেই মুহূর্তে কিন্তু আমাদের বাবা মা সেই সময় যে বার্থ সার্টিফিকেট হয় সেখানে নামটা লিখে দেয়। এবার ধরো দিদি, একটা মা বা বাবা যেই হোক, তোমার নাম্বার বাদিকে দেওয়া আছে এবং সে কল করলো তোমাকে, কল করে জিজ্ঞেস করলো যে আমার ছেলে হতে বা মেয়ে হবে, যেই হবে, তো আমাদের নাম এরকম, তো আপনি যদি একটু হেল্প করে দেন কি নাম দিতে পারি। তো এটা কি সম্ভব যে জন্মানোর পরপরই তার নামটা একদম বার্থ সার্টিফিকেটে ছাপা হয়েই বেরোবে পুরোপুরিভাবে তোমার কাছে গেলে? খুব ভালো প্রশ্ন, থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। অন্তত 50 জনের প্রেগনেন্সি অবস্থায় কল, মানে ওনাকে প্রত্যেককে বলা আছে নাম্বার দিয়ে যে বাচ্চাটা হওয়ার পর 2-3 দিনের মধ্যে ওটা করতে হয়। আমি বাচ্চা জন্মানোর আগে কারোর নাম করি না, বাচ্চাটা জন্মানোর আগে কারোর নাম বানিয়ে দিই না। কারণ কি, অনেকে ছেলে মেয়ে অপশন দুরকমই রাখতে চায়। কিন্তু আমি বলি বাচ্চাটা যেদিন জন্মে যাবে আপনার হাজবেন্ডকে বা বাড়ির কাউকে একটা কল করে বলে দিতে বলবেন, আমি একটা দিন টাইম নিই, মানে অ্যাটলিস্ট ওই নিউ বর্ন বেবিদের কথা বলছি, কারণ ওই ডেটটা তো ভাগ্যাঙ্ক মূলাঙ্ক ডিটারমাইন হুম, করবে, হুম, হুম। ওইটার উপর ডিপেন্ড করে তার নামটা তৈরি হবে। তো ওই বুকিংটা করে নেয় তারা, 50 জনের ওয়েটিং হয়ে আছে, মানে বলাই আছে যে এই তারিখে বাচ্চাটা হবে, ফোনটা করবে তার বাবা হোক বা তার ফ্যামিলির লোক হোক বা সে সুস্থ হয়ে একদিন পরে করবে, হুম। আমি আর একটা দিন টাইম নেব, নিয়ে নামটা পুরো রেডি করে দেবো। তখন আমি তাদের ওই পছন্দের 10টা নামও নিয়ে নেবো, কারণ তাদের বাচ্চা, তারা সারাটা জীবন যে নামে তার বাচ্চাকে রাখতে চাইছে, আমি সেটাকে ওভাররাইট করতে চাই না। আমি শুধু, ধরো কেউ সাপোজ বলছে অনামিকা নামটা রাখতে চাইছে, কিন্তু অনামিকাতে অনের ভাইব্রেশনে একটা মানুষের লাইফের খুব খুব সে মানসিকভাবে রিলেশনশিপ নিয়ে হ্যাকেল হয়। আমি হয়তো সেটাকে অনুমিকা, সরি, আমি হয়তো তাকে বললাম যে না অনামিকা করবেন, এটা মালবিকা করুন, কারণ এটাতে বাচ্চাটা সারাটা জীবন, মানে মানুষটা সারাটা জীবন রিলেশনশিপ ইস্যুতে ভুগবে। হুম। আপনি মালবিকা করুন, কাটাও ভালো, আর ওর জন্য এম এর ভাইব্রেশনটা বেটার। এই যে মানে চেঞ্জ করাটা, এই যে ডিজাইন করাটা, এটা হয়তো ওটা দিনের দিন করে দিই। এবং শুনলে অবাক হবে, আমি জানি না এটা বাইরে প্রচুর হয়, এখানে অনেকেই জানেন না, অনেকে বাচ্চার জন্মের ডেট জানার জন্য ফোন করে। যে ডাক্তার আমাকে, এই রিসেন্ট একজন আমায় কল করেছিলেন যে 13 তারিখে ডেট দিয়েছেন দিদি, আমি কি 13 তারিখে বাচ্চাটা নেব? এবং আমি অন ক্যামেরা বলছি, আমি তাকে রিকোয়েস্ট করলাম, যেহেতু সিজারিয়ান বেবি হবে, সম্ভব হলে ডাক্তারকে রিকোয়েস্ট করুন 14 তারিখ করতে। তো মায়ের কষ্ট তো। না, সিজারিয়ানে তো যে কোনো দিন ডিটারমাইন করা যায়। ধরো মায়ের যদি পেন 13 তারিখে বেশি হলো তাহলে কি করবে? পেনের জন্য নয়, সেদিন তো সিজারিয়ান, সিজারিয়ান তো ইচ্ছে মতো ইয়ে করা হয়। তাও তো একটা ডিলে তো হচ্ছে না, বাবা। যদি কোনো শারীরিক কষ্ট হয় সে তো আমি চাইলেও হবে না, আমি তো তাকে আটকাতে বলছি না, ডাক্তার বলে দিয়েছে ওই দিন আসবেন, আমি সিজার করব। তুমি এটা মনে হচ্ছে তুমি একটুখানি কিছুটা মানে বাধা দিচ্ছ কিছু বিষয়। আমি বোঝাতে পারছি না। না, তুমি বোঝাতে পারছো, কিন্তু আমি তোমাকে যেটা সিজার, বলছি, সিজারটা মানুষ সিজারিয়ান ব্যথা হোক, উঠলে যায় না। না না ব্যথা উঠলে আমি বলছি না, না, কিন্তু তোমার মনে হয় না যে এই জিনিসটা তোমার মতো করে তুমি একটা জিনিসটাকে করছো, এটা তো কোনো জায়গায় প্রাকৃতিকভাবে বাধা দিচ্ছ? যদি ওটা 13 তারিখ হওয়ার হয়, হ্যাঁ। আমি বাধা দিতে পারবো না। সেদিন সত্যিই ওনার এমন কিছু হবে, ওটা হয়ে যাবে। আমি শুধু একটা হিন্ট দিলাম, প্রেডিকশন দিচ্ছ যে প্রেডিকশন দিলাম, যেটা হলে বেটার। বেটার। ঠিক আছে, হুম। যে 13 তারিখে আমাকে বলেছে, 13টা বড্ড কার্মিক নাম্বার তো। হুম, হুম, হুম। তো এবার আনলাকি আমি, 13 বলা হয় অনেক হ্যাঁ, সময়। এবার আনলাকি বলবো না, কেউই, কোনো মানুষ আনলাকি নয়। কার্মিক নাম্বারে কি হয়, তার রিপিটেডলি সে একটা প্রবলেম বারবার করে ফেস করবে জীবনে। হুম। তো আমি
সেই আনবর্ন বেবিটার জন্য ভালো চেয়ে এটা আমার বলা। হুম, এবার যদি তার কপালে ওই কার্মিক, বা হতে পারে কি সে ওই কার্মিক জিনিসটা নিয়ে জন্মাবে না বলেই তার মা যোগাযোগ করেছে। আমার সাথে তো সারা পৃথিবীর লোক যোগাযোগ করছে না, পার্টিকুলার 5 জনই কি 10 জনই যোগাযোগ করছে। হুম, হুম, হুম। তো সারা পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে যত বাচ্চা হচ্ছে সবার মা তো আমাকে ফোন করে এই কথাটা বলছে না। একটা প্রশ্ন করব, তুমি এই যে এতক্ষণ ধরে নামের ব্যাপারগুলো তুমি বলছিলে, তার মধ্যে একটা ওয়ার্ড আছে বা অ্যালফাবেট, আমি ওয়ার্ড বলবো না, অ্যালফাবেট আছে, যে অ্যালফাবেটটা হচ্ছে ও। ওটা কি কোনো কারণে খারাপ? না, কিন্তু তুমি 2-3 জায়গায় বললে ও না, অনাম অন, অন। অন বলেছো, ওখানে তো ও তো আছেই। না না, ও নয়, অনামিকাতে তো ও নেই, এ এন। এ এন। না, আমি বলছি তোমাকে দিদি কেন বলছি, কারণ ও আমি অনেক জায়গায় দেখেছি, ও যাদের যাদের থাকে, যেমনি ধরো মন্ডল, হুম ও হয়, অনেকে এ লেখে, অনেকে ও লেখে। হুম কৌশিক, মানে আমার নামে কে এ আছে কিন্তু অনেকে ও লেখে। হুম তারপর ধরে নাও ইউতেও তুমি বললে, হুম ইউতেও আমার একটা বন্ধু অনেক আছে যার সুস্মিতা নাম, হুম SUSH লেখে, কেউ SUS লেখে। হুম ঠিক আছে? হুম। তো এই ও ইউ এন, অ্যালফাবেট নিয়ে হচ্ছেই না, এটা শুধু সাউন্ড। শু, এস ইউটাও হতে পারে, এস এইচ ইউ হতে পারে। ও তুমি বলছো এই তিনটে মিলিয়ে একটা সাউন্ড হচ্ছে এটা। যে সাউন্ডটা হচ্ছে, এটা অ্যালফাবেট নিয়ে বলছি না কিন্তু। কিন্তু আমার দেখা গেছে এরকম ও আরো, নামগুলো কিন্তু একটু প্রবলেমে থাকে, আমার চোখে দেখেছি আমি। হ্যাঁ, কারণ তুমি তো শুধু ওটা বসছে না, তার পাশে তো এদিক ওদিকে আরো বসছে, তার ফলে তো ওই সাউন্ডটাই আসছে। ওকে। হ্যাঁ, মুন, MONDAL, হ্যাঁ, অংশু নামটাতে তুমি লক্ষ্য করো, অংশু নামটাতে এ এন দিয়ে শুরু। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু লাস্টে সেই সু আসছে। হ্যাঁ, শু আসছে। সু থাকলেই নামে তাদের এই প্রবলেমগুলো কাজ করবে। ভীষণ ভীষণ রিলেশনশিপের প্রবলেম। কিন্তু এদিকে দেখছে তারা তো নাম ঠাম সব দেখে টেকে করছে, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে এটা প্রবলেমটা আবার আসছে। বলছি, যদি কেউ নাম দেখে করছে তার হ্যাঁ। নিউমারোলজিস্টকে দিয়ে নাম করানো উচিত। আমি পণ্ডিতজিকে অ্যাভয়েড করতে বলছি না, ওনাকে ডাকুন, হুম। আপনি নাম দেখুন, উনি অভিমন্ত্রিত তো একটা করান। নাম্বার দেবে না, উনি 10 বা হ্যাঁ, 5-6টা দেবে। সবাই ওনার থেকে সাজেশনটা নিয়ে হুম। আপনি নিউমারোলজিস্টকে দিয়ে নামের পুরো ভাইব্রেশনটাকে ঠিক করুন। ভাইব্রেশনটা কি? নামের স্টার্টিংটা মানে ফার্স্ট অ্যালফাবেটটা যেন ভালো হয়, মাঝখানটা কি হচ্ছে বড় কথা নয়, মাঝখানের মধ্যে কয়েকটা সাউন্ড যেন না থাকে, হুম। আর টোটালটা যেন ভালো হয়। ঠিক। এই পুরো ব্যাপারটা যখন হয়ে গেল, সেই জিনিসটা যখন আপনি এবার ওই পণ্ডিতজিকে আবার ডাকুন, ডেকে বাচ্চার নামকরণের দিন তাকে দিয়ে পুজো করান, সবকিছু তা হুম। হি ইজ আনঅ্যাভয়েডেবল। তাকে যখন বিশ্বাস করছেন করুন, কিন্তু একটা প্রপার অকাল সায়েন্সের এই যে পার্টটা, এটা অনেক বেশি সায়েন্টিফিক অন্য যে কোনো পার্টের থেকে। ওকে। প্রত্যেকটা নাম্বার আমাদের জীবনে প্রত্যেক সময় মানে ইট ইজ লাইক, আমরা যেরকম নিঃশ্বাস নিই, নাম্বার আমাদের সাথে এইভাবে জড়িয়ে আছে। সব থেকে বড় কথা দেখো, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট 3টে নাম্বার এই মুহূর্তে আমাদের জীবনে জড়িয়ে আছে। ফার্স্ট নাম্বার হচ্ছে আমাদের জন্ম নম্বর, যেটা আমাদের নামেরও আগে আমাদের কপালে লেবেলের মতো চিপকে গেছে। তারপরে কি আমাদের নামের নম্বরটা আমাদের সাথে একদম একদম সেটে গেছে। থার্ড যে নম্বর, যেটা ছাড়া আমরা আর ভাবতেই পারি না, 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে ভাবো যে তোমার কাছে মোবাইলটা নেই। তো এই 3টে নাম্বার মানুষের লাইফের ভীষণ ইম্পর্টেন্ট। আমি এরকম তোমাকে মানে ভুরি ভুরি উদাহরণ দেব, এগুলো না এতটাই অ্যাট্রাক্ট করে মানুষকে। প্রচুর মানুষ বিশ্বাস করেন, দেখো যারা বিশ্বাস করে না তাদেরকে আমি, তাদের প্রতি আমার কোনো হার্ড ফিলিংস নেই। আমার খালি মনে হয় কি, যে তারা বিশ্বাস করে না এটা তাদের বিয়ে, আর যে বিশ্বাস করছে সেটা তাদের হুম। নিজস্ব পার্সপেক্টিভ। কিন্তু লক্ষ্য করবে যে যাদের জন্ম তারিখটা খুব স্ট্রাগলিং, তাদের মোবাইল নাম্বারটাও স্ট্রাগলিং, তাদের নামটাও স্ট্রাগলিং। ওই কর্মাটা নিয়েই তো জন্মেছে যে স্ট্রাগলটা করতে হবে। এবার তার মধ্যে যদি সে বিশ্বাসটা করছে না যে ধরো এসব কিছু হয় না, একদম জায়েজ, সে করতেই পারে, ভাবতেই পারে কিছু হয় না, তো এই যে সে কোনো রেকটিফিকেশন কখনো করছে না, আহ, তার ফলে কি হচ্ছে, তার স্ট্রাগলটা বাড়তেই থাকছে বাড়তেই থাকছে। আমি এরকম প্রচুর লোক দেখেছি জীবনের মানে 40 বছর বা 45 বছর বয়সের পরে এসে একটা সময় কোথাও গিয়ে তার মনে হয়েছে এত স্ট্রাগল করলাম, এবার একবার বিশ্বাসটা করে দেখি। আর আমার পেজে যদি যাও তোমরা, ভুরি ভুরি তোমরা এর রিভিউ দেখতে পাবে, যেখানে মানুষ বলছে যে হ্যাঁ, নামটা চেঞ্জ করার পর বা মোবাইল নাম্বারটা চেঞ্জ করার পর এখন আমরা আগের থেকে ভালো আছি। আগের থেকে ভালো আছি, এটা ইম্পর্টেন্ট। কারণ আমি কারোর 40 বছর বয়সে এসে কায়া পালট হয়ে যেতে পারে না কারোর লাইফে, না। কায়া পালট কোনোদিনই হতে পারে না। কিন্তু এটা হতে পারে যে অনেক দিন ধরে আপনার প্রচুর ইম্পর্টেন্ট একটা কাজ আটকে আছে, আপনি অনেক পুরনো একটা টাকা পাচ্ছেন না, বা কোনো প্রপার্টি সংক্রান্ত ইস্যুতে একটা কেস আটকে ছিল, হয়তো
দেখবেন নাম বা এই ধরনের কারেকশনগুলো করার পর ১ মাস, ২ মাস, ৩ মাস আপনি হয়তো আস্তে, 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 আস্তে দেখছেন অনেক কিছু চেঞ্জ হতে, হতে ৬ মাস পরে দেখলেন একটা বড়সড় ঝামেলা আপনি মুক্তি পেয়ে গেলেন। আর এই জিনিসটা কিন্তু আমি বলছি না, আমি মানে এরকম যারা এবার একটা জিনিস খুব ইম্পোর্টেন্ট, অকাল্ট সায়েন্টিস্টদের কাছে যারা মানে আমাদের মতো যারা প্র্যাকটিশনারদের কাছে আসে, মেক্সিমাম লোকই জানাতে চায় না যে আমি অমুক লোকের কাছে গেছিলাম। তারপরেও লোকে ভিডিও রিভিউ দিচ্ছে পেজে যে আমি ওনার কাছে গিয়ে ভালো আছি। এটাই আমার জীবনে অনেক পাওয়া। ভুরি, ভুরি পাওয়া। একটা জিনিস হবে যে এই নাম্বার নিয়ে যখন কথা বলছো, ফোন নাম্বার নিয়ে বলছিলে, আমাদের যে চ্যানেলের নাম্বার হচ্ছে 8961371072। এটা এখন মানে এটা আমার জীবনের 2011 থেকে চলছে। 11, হ্যাঁ না, 11-12 থেকে চলছে এটা আমার এই নাম্বারটা, ঠিক আছে? কিন্তু দিদি, তুমি যে বলছো স্ট্রাগল আছে, কষ্ট আছে, কিন্তু আমি কিন্তু এগুলো ফেস করেছি, একটা ফেস গেছে আমার। তারপর গিয়ে এখন আমি পডকাস্ট করি, কিন্তু তার মাঝখানে অনেক ভালো এসছে। তো তোমার কাছে এই যে নাম্বারটা আমি বললাম, এই নাম্বারে কি কিছু খারাপ দেখতে পাচ্ছ? 61 টা তো অবশ্যই খারাপ। 8961। 61, 61 পয়সা মানে টাকা পয়সার ফ্লো হুম। হঠাৎ, হঠাৎ বাড়িয়ে দেবে, হঠাৎ, হঠাৎ কমিয়ে দেবে। হুম। এবং 61 যাদের নাম্বারে থাকে, যদি পার্সোনাল কারোর নাম্বারে 61 থাকে, তাদের রিলেশনশিপের প্রবলেম থাকবেই থাকবে। রিলেশনশিপের প্রবলেম মানে হাসব্যান্ড ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপের প্রবলেম থাকবে, অথবা টাকা পয়সার সমস্যা মানে কন্টি এরমও হতে পারে যে ৫-৭ লাখ টাকা জমে গেছে। হঠাৎ একদিন একটা ঘটনা, সব টাকা শেষ। 61 বা 16 একটা দারিদ্র্য যোগের মতো নাম্বার। এটা নাম্বারটা থাকা উচিত নয় কারোর নাম্বারের ক্ষেত্রেই। এবার এই নাম্বার কি করে চেঞ্জ হবে বা না হবে বা এটাকে কিভাবে, সেটা তো একটা প্রসেস, অফকোর্স সেইটা তো আলাদা প্রসেস। আলাদা প্রসেস। কিন্তু 41 তুমি কাউকে টাকা দাও, ফেরত আসবে না। তুমি ওই টাকা কিছুতে উদ্ধার করতে পারবে না। 41 ভালো একটা ব্যবসা শুরু করো, রমরমা ব্যবসা চলছে, কিন্তু টাকা চোখে দেখতে পাবে না। টাকা উঠাতে পারবে না। তুমি যেখানেই টাকা লাগাও টাকা উঠাতে পারবে না। আচ্ছা 28 এই নাম্বার থাকবে কারোর, লক্ষ্য করবে প্রচুর টাকা রোজগার করবে, ভালো টাকা থাকবে তার কাছে। এগুলো কিন্তু সব অপোজিট, হ্যাঁ? মানে 6116, 4114, 2882 কি হয়? 2882 মেডিকেল টাকা যাবে। নিজের কিছু হচ্ছে না। ফ্যামিলির কেউ এমন একটা অসুস্থ, ও টাকাটা চলে যাচ্ছে। 27, 27 যদি কারোর নাম্বারে থাকে বা 72 যদি থাকে, প্রচণ্ড মানে শরীরে পেন থাকবে, বিশেষ করে অর্থোপেডিক পেন নিয়ে সে ভুগবে। তো এরকম নাম্বারের প্রচুর, আর এর থেকেও সবথেকে বড় যেটা ইমপ্যাক্ট করে সেটা হচ্ছে নাম্বারের টোটাল, মানে মোবাইল নাম্বারের টোটালটা। হুম। তুমি নিজে ৮ এর জন্ম, মানে ৮ এর লোক, তোমার মোবাইল নাম্বারের টোটালটাও ৮। তা তোমার স্ট্রাগল হবে না তো কার হবে? তোমাকে তো ঘুরতেই হবে ব্যাংকে। তোমার চোখের সামনেই লিঙ্কটা চলে যাবে। তোমাকেই বলবে আবার কাল আসুন। এ তো মানে আমার লাইফে বহু হয়েছে। আমি নিজে ৮ এর লোক। বাহ! বাড়িরও নাম্বার হয়, বাড়িরও নাম্বার হয়। ঠিক আছে? তো সেটা আমি কিভাবে চেঞ্জ করবো আমাকে একটু বলতে হবে। কেন? এরকম তো আমার সাথে অনেকে জোক মারে, আমি কি বাড়ি বেচে দেবো? হ্যাঁ, তো তাই তো হবে। কোনোদিনও নয়। তো বাড়ির নাম্বার আমি কি করে চেঞ্জ প্রপার্টি করবো? বেচে দেবে? ইয়ার্কি! এটা কি মজা? রিয়েল এস্টেট? হ্যাঁ। না। বাড়ির নাম্বারের রেমেডিটা আমি একদম অন স্ক্রিন বলে দিচ্ছি, শোনো। বাড়ি যদি তোমার যা নাম্বারেই থাকুক, অ্যালফাবেট গুলো প্রথমেই বাদ দিয়ে দাও। হুম। কারণ অ্যালফাবেটটা একটা জেনারেলাইজড। তো শুধু নাম্বারগুলোকে টোটাল করো। নাম্বারগুলোকে টোটাল করে দেখো যে ডাবল ডিজিটে ১৩, ১৪, ১৬, ১৯ আসছে কিনা। যদি ১৩, ১৪, ১৬, ১৯ আসে তার প্রসেসটা পরে বলছি। ডাবল ডিজিটে ১৩, ১৪, ১৬, ১৯ যদি না আসে, তার বদলে যদি অন্য যা কিছু আসবে, সেইটার সিঙ্গেল ডিজিট যা আসবে, সেই সিঙ্গেল ডিজিটটাকে 5 নিয়ে আসো। মানে যদি ধরো তোমার বাড়ির নাম্বারের টোটালটা এলো 41, তো ওটা সরি 41 না, ধরো 23 এলো। আবার ৫ বলে ফেললাম। ধরো 22 এলো। তাহলে 4 হচ্ছে। তো তোমাকে আমি 5 আনতে বলছি। কি করবে? ওই নাম্বারটাকে, মানে তোমার যেটায় 22 আসছে টোটালে, তার পাশে ছোট্ট করে হলুদ দিয়ে বা হলুদ রং দিয়ে পাশে ছোট্ট করে 1 লিখে দাও। যেটা তোমার কাছে ভিজিবল। কোনো পিয়ন বা বাইরের কুরিয়ারের লোক এলে অত খেয়াল পড়বে না। করলে, করে সুন্দর করে ওটাকে নিজে ম্যানিফেস্ট করো যে এবার থেকে তোমার বাড়ির নাম্বার ওইটার সাথে এক যোগ হয়ে গেছে। ওকে। এটা সবাই করতে পারে।
বেস্ট হচ্ছে যদি 6 করতে পারে কেউ, কিন্তু বাড়ির মালিকের যদি মূলাঙ্ক 3 হয় তাহলে যেন 6 না করে। সেই কারণে আমি জেনারেলাইজড ভাবে 5 টা বললাম। 13, 14, 16, 19 এই 4টে মানে ডাবল ডিজিটে তুমি নাম্বারটা বললে। ওই কার্মিক নাম্বারগুলো নাম্বার কার্মিক বাড়ির জন্য। নাম্বার বাড়ির জন্য বললে। তো এটা কিভাবে চেঞ্জ করবো দিদি যদি একটু বলো? এইটা যাদের বাড়ির নাম্বার হবে তারা অবশ্যই যেন বাড়ির নাম্বারটাকে জাস্ট হলুদ রং দিয়ে বা কাঁচা হলুদ দিয়ে গোল করে দেয়। ওই মানে ওই নাম্বারের উপর? নাম্বারটাকে আটকে দিল, রাউন্ড করে দিল, হুম, হুম, করে হুম। দিয়ে এবার এই 13, 14, 16, 19 যে নাম্বারটা জারি থাকুক তার পাশে ছোট্ট করে 6 লিখে দেবে। 6? যদি বাড়ির মালিকের মূলাঙ্ক 3 না হয়, যদি বাড়ির মালিকের মূলাঙ্ক মানে জন্ম তারিখ 3, 12, 21, 30 হুম। এই 4টে হয়, তাহলে যেন 6 না লিখে ওটা যেন 5। তার থেকেও ভালো দিদি আমি একটা কথা বলি, যারা এই জিনিসগুলো বুঝতে পারছে না, না তারা বাঁদিকে নাম্বার আছে, ফোন করুক, হ্যাঁ, সে তো অবশ্যই। ডিটেলসে জানবে। কারণ অনেক মানুষ না এই নাম্বার নিয়ে না কনফিউজ আছে। মানে তুমি যেভাবে বলছো তোমার কাছে এটা মুখস্থ লাগছে, কিন্তু একদমই তাই, তারা না, একদমই তাই। তারা তোমার কথা শুনছে আর নিজের অ্যাড্রেসটা মেলাচ্ছে যে এই চলে গেল, আবার তাকে পেছনে আসতে হচ্ছে। কিন্তু যদি ফোন করে নেয়, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়, হ্যাঁ, আমার তাহলে অ্যাপয়েন্টমেন্ট আমার ভালো হবে। অফকোর্স। আচ্ছা তোমার চেম্বারগুলো কোথায় একটু বলো সবাইকে? একটা টালিগঞ্জে আছে, একটা দমদমে আছে। টালিগঞ্জে এবং আর দমদমে। বাটানগরে আমি আমার বাড়িতেই বসি। বাড়িতেই আর টাইমিং গুলো যদি একটু বলো দিদি সবার জন্য। বাটানগরটায় তো বাই অ্যাপয়েন্টমেন্ট আমার সাথে কথা বলে আমি কখন হুম, অ্যাভেলেবেল সেই হুম, অনুযায়ী হুম, আসতে হুম, হবে। কারণ ওটা আমার কোনো ফিক্সড ডেট নেই, আমার বাড়িই ওটা। একদমই। আর টালিগঞ্জে বুধবার আর শনিবার বসি বিকেল 4টা থেকে রাত্রি 9টা অবধি। বাহ! ওটাও বাই অ্যাপয়েন্টমেন্ট। আর বৃহস্পতিবার দিন বসি দমদমে, ঠিক নাগের আছে। বাজারে। বাট এটা যদি কারো না হয়, ফোন করে যে যেখানে থাকে তার হ্যাঁ, আশেপাশে আর নিয়ার বাই অনলাইনে তো থাকলে। মানে অনলাইনে তো ভারতবর্ষ তো ছেড়ে সারা পৃথিবী থেকে বাঙালি মহিলারা বা বাঙালি যারা মনে করছেন তারা তো যোগাযোগ করেনি। হুম, অনলাইনটা তো কোনো ম্যাটারই করে না। না, না। তার জন্য তো কলকাতাতে থাকতেই লাগবে না। কিন্তু যদি কেউ কলকাতায় সামনাসামনি দেখা করতে চান তাহলে এই চেম্বারগুলো হুম। আপাতত এক্সিস্টিং। কিন্তু আলাদা কিছুই হবে না। না, আলাদা কিচ্ছু কিচ্ছু আলাদা নেই। আলাদা হবে না। কারণ খালি ভিডিও কলে কথা বলা আর চেম্বারে হ্যাঁ, অবশ্যই একটা ঠিকই কথা যে মানুষ সামনাসামনি কথা বলে যে হুম, আনন্দটা পায়, হ্যাঁ, সেটা তো আর ফোনে হয় না। না। সেটা ঠিক আছে। কিন্তু এখন যদি কেউ শিলিগুড়ি থেকে ভাবে আসবে তার পক্ষে তো মুশকিল। তো তো আসা যাওয়াটাই যতটা মানে সময়টা বেঁচে যাবে, সেটাতে টাকাটাও একটা আরামসে ম্যাটার। ভিডিও কলে কথা বলে নিতে পারেন বা বাই ওভার দ্য ফোন কথা বলে নিতে পারেন। বাহ! থ্যাংক ইউ দিদি সবার জন্য। মানে এতক্ষণ ধরে যা কথা হচ্ছে, দিদি তোমার কাছে একটা রিকোয়েস্ট রাখবো। যেটা হচ্ছে যে তুমি এরকম কোনো এক্সাম্পল দিতে পারো যাতে মানুষ শুনে ভাববে যে না এটা একটা ভালো লাগলো যে এরকম ধরনের সিচুয়েশন থেকে তাকে তুমি মুক্তি দিয়েছো। সিচুয়েশন বিশেষ করে বলব বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে মানে আ বাচ্চাটির ADHD, হাইপার অ্যাক্টিভিটি এবং স্পিচ প্রবলেম প্রচণ্ড পরিমাণে ছিল। মানে আমি আ নাম সত্যিই নিতে চাই না। সে আমাকে নিজেই আমার পেজে রিভিউ দেওয়া আছে। আমি নাম নিলেই নিতে পারতাম। কিন্তু তারপরেও আমি নিতে চাই না। একটা বাচ্চার ব্যাপারে বলছি তো। মানে এতটাই উম ফ্রাস্ট্রেটেড ছিল ওর মা যে, "দিদি বাচ্চাটা আমার কিছুই করে না।" কিছু করে না মানে কিচ্ছু করে না। কোনো অ্যাক্টিভিটি নেই। কোনো কথা বলতে পারে না। কোনো আ লেখা-টেখা তো অনেক বড় ব্যাপার। মানে স্কুলে সেইভাবে শুরুই হয়নি ওর কিছু। তবে তার বয়স যে বিশাল হয়ে গেছিল তা নয়। ৫-৬ বছর বয়স হয়েছিল যেটা এটার জন্য অনেকটা। আর একটা বাচ্চার চোখটা খোলা থেকে ঘুমানো অবধি যদি সারাদিন কাঁদে, যে মা সে তো এমনিই মেন্টাল সমস্যায় ভুগতে শুরু করবে। হুম। সে যখন তার বাচ্চাকে নিয়ে আমার কাছে মানে কথা বলছে, তার চোখের তলায় না একদম আমি কি বলবো পুরো ডার্ক সার্কেল। সে আমার থেকে অনেক ছোট। সে এতটাই আমাকে ভালোবাসে আমি বলে বোঝাতে পারবো না। আমি ওকে দেখে অবাক হয়ে গেছিলাম যে এটা কি অবস্থা? হুম। মানে বাচ্চাটা অসুস্থ থেকেও সারাক্ষণ কাঁদছে। আর মাটা পুরো অসুস্থই হয়ে গেছে মেন্টালি এবং ফিজিক্যালি এতটাই স্ট্রেইনড যে আর কি করব আমি এই বাচ্চাকে নিয়ে? তার নাম কারেকশন করার পরে তার নামটা কিন্তু কারেকশন করিনি। সরি তার নামটা ডিজাইন করেছিলাম। মানে তাকে জাস্ট পুরো নামটাই বদলে ফেলেছিলাম। এবং ওর মাকে কিছু বৈদিক মন্ত্র, কিছু সুইচ ওয়ার্ডস দিয়েছিলাম। আর কয়েকটা ক্রিস্টাল সাজেস্ট করেছিলাম সেটা নিয়ে ম্যানিফেস্টেশন এর জন্য। তো এইটা করার পরে মানে মাস ৬-৭ পর থেকে মাস ৬-৭ তার মা রেগুলার বেসিসে সেই নামের ম্যানিফেস্টেশন আর ওই বৈদিক মন্ত্র চ্যান্ট করার পর বাচ্চাটা আস্তে, আস্তে ওই যে প্রচন্ড পরিমাণে কান্নাটা তো এখন তো পুরোপুরি ঠিকঠাক। আমার হুম। চেম্বারে ২-৩ বার এসেছে। এখন সে গান গায়, নরমালি কথা বলে। মানে ঝরঝরে বাংলায় কথা বলছে এরকম না। তার মাকে মা বলে ডেকেছে, যে বাচ্চাটা সারাদিন কাঁদতো।
এখন সে স্কুলে যায়, ওই একটা স্পেশাল স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। মানে এখন বলতে গেলে অটিজম আছে ওর। হ্যাঁ, বাচ্চাটার ওরকমই। তো সেই বাচ্চাটা এখন বুঝতে পারে, এখন রিপিট করে হলেও কথা বলে। হুম, মানে হুম। এটা আমার দেখা সবথেকে, আমার পাওয়া সবথেকে, আমার নিজের মা হিসেবে বড্ড কষ্টের কেস ছিল। যে একদমই। অন্যদের ক্ষেত্রে কি টাকা পয়সার সমস্যা, সেটা আস্তে, আস্তে কমছে। চাকরি ছিল না, চাকরি পেয়ে গেছে। এরকম সবার জীবনে কম বেশি হয়। কিন্তু ওই কেসটা আমার ভীষণ মনে দাগ কাটা একটা কেস। আমি খুব ঠাকুরকে ডেকেছি যে ওর মায়ের যে কন্ডিশন আমি দেখেছি বাচ্চাটার থেকেও, যে সারাটা জীবন সুস্থ হয়ে বেঁচে আসার পর যখন ৪-৫ বছর ধরে এরকম অসুস্থভাবে বাঁচছে, তার পক্ষে তো এটা একটা দুর্বিষহ ব্যাপার, আবার সন্তান। হুম। কিন্তু সেই বাচ্চাটাকে যখন এখন অনেকটা স্বাভাবিক দেখি, হাইপার অ্যাক্টিভিটি কমে গেছে, ওই এডিএইচডি লেভেলটা অনেক নরমাল হয়েছে। নাম কারেকশনের জন্য যে শুধু হয়েছে বলব না, তার সাথে ম্যানিফেস্টেশনটাও তার মায়ের খুব ভালো কোয়ালিটির ম্যানিফেস্টেশন ছিল। হুম। সবকিছু মিলিয়ে মিশিয়ে প্লাস সেই বাচ্চাটা এখন পড়াশোনা শুরু করেছে। এইটা তার মা, মানে মানে আমার চেম্বারে এসে ঝরঝর করে কাঁদছে আর বলছে আমি, মানে এটার জন্য উনি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। এছাড়া দেখো ৬ মাস ৮ মাস ধরে উনি রিটায়ার করেছেন, চাকরি নেই, এটা আলাদা একজনের কথা বলছি। হুম। ফোন করে বলছেন যে আপনি আমার একটা চাকরি পাইয়ে দিন। দেখো এটা কখনো হতে পারে না যে একটা মানুষের সাথে আমি কথা বলবো, নাম বদলে যাবে, সে চাকরি পেয়ে যাবে। দেখো যে কোনো কিছু একটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে আজকে বলি, নেম কারেকশন, সিগনেচার কারেকশন, মোবাইল নাম্বার কারেকশন, যে কোনো ধরনের কারেকশন বা যে কোনো ধরনের লাইফস্টাইল রেকটিফিকেশন যদি তুমি তোমার লাইফে করো, সেটা তুমি যেভাবেই করো, এইগুলো সব কিন্তু মোবাইলের মতো। মোবাইলের মতো মানে, মানে ধরো তুমি আইফোন কিনে নাও আর তুমি জিওর ১২০০ টাকার বার ফোন কিনে নাও, তোমার কি লাগবে? ফোনটা কি সারা জীবন চলবে? না। কেন চলবে না? কারণ ওটা ব্যাটারি। তুমি যদি চার্জ না দাও ওটা চলবে না। অ্যান্ড দ্যাট ইজ কল্ড ম্যানিফেস্টেশন। তুমি যা কিছু করে নাও, তুমি যদি ম্যানিফেস্টেশনটাকে স্ট্রং না রাখো, তাহলে পৃথিবীর কোনো রেমেডিই তোমার কাছে সেই পজিটিভভাবে কাজ করবে না। আর সেই ফার্স্ট ম্যানিফেস্টেশনটা হচ্ছে নিজের এই কনফিডেন্সটা নিজের মধ্যে থাকা, যে আমার সব ভালো হবে। মানুষ নেগেটিভ কথা নিজের সম্পর্কে বলে বলেই নিজের অর্ধেক জীবন শেষ করে ফেললো। অর্ধেক খারাপ নিজেই নিজের তৈরি করে ফেললো। আমাদের বডি না আমাদের মুখের কথা শোনে। উফ আমি আর পারছি না, এইটা বলে যখন আমি বসে গেলাম, বসেই গেলাম, বসেই গেলাম একেবারে। আর ঠিক ওটাই যখন কিচ্ছু হয়নি, চল তো পৌঁছে যাবো আজকে, দেখবে ঠিক পৌঁছে গেছো। এটা কি সত্যি? ধরো আমি সকালবেলা উঠে কোনো আয়নার সামনে দাঁড়িয়ে মন থেকে বলবো যে আমি মিরর আমার ম্যানিফেস্টেশন। আমার যেন সবসময় ভালো হয়। না, এটা বলবে না। আমার যেন সবসময় ভালো হয় মানে ইউ আর ডাউটিং ইউর সেলফ। না, আমি খুব ভালো আছি, ও, আই এম ওকে। দ্য বেস্ট, আমার সব ভালো, থ্যাংক ইউ ইউনিভার্স। জাস্ট তুমি একটা জিনিস ভাবো, চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, হুম, ৪ বেলা খেতে পাও, মাথার উপরে ছাদ, রাতে কম্বল, হোয়াট এভার তুমি যেটা ভাবতে পারো, এক্ষুনি মনে করছো ওলা বুক করছো চলে যাচ্ছ। তুমি পৃথিবীর সেই 20% মানুষদের মধ্যে আছো যে জীবনে সবকিছু পেয়েছে। তারপরেও তোমার জীবনে কষ্টের শেষ নেই। আর 80% মানুষগুলোর কথা ভাবো যারা ৪ বেলা ঠিকমতো খেতে পায় না। আর আমি যেগুলো বলছি তাদের কাছে এগুলো সব লাক্সারি। হুম। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যদি থ্যাঙ্কফুল না হও, তাহলে আস্তে আস্তে তো তোমার হাত থেকে তো সত্যিই বালির মতো সব বেরিয়ে যাবেই। আগে তো তুমি থ্যাঙ্কফুল হও যে তুমি এত সুস্থ একটা মানুষ। তুমি চিন্তা করতে পারো, তুমি বাবাকে বাবা বলতে চেনো, মাকে মা বলে চেনো। সেই বাচ্চাটার কথা ভাবো যে জানতোই না প্রথম জীবনের ৩-৪টে বছর যে এটা মা, এটা বাবা। আর তার ফ্যামিলির লোকের কথা ভাবো যে ভাতে করে একটা রক্ত মাংসের তার মানে বাচ্চা সে মানুষ ৩টে করছে। বছর ২ বছরের পর থেকে আমরা দেখি বাচ্চারা আমাদের কাছে আসে, ওটার কি খিদের টানে? হ্যাঁ, অফকোর্স তাই। ওটা তো, ওদের তো ওই সেন্সটা থাকে না। একটা বাচ্চাকে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, জন্মের পর একটা বাচ্চা যদি জঙ্গলে, যেরকম আমরা মোগলিকে দেখেছি বড় হতে, তাহলে সেও তো একটা বাচ্চাই ছিল। হুম। তাহলে তার মতোই কি আমাদের বাড়ির আশপাশের সামাজিক বাচ্চাগুলো কি ওরকম নয় কেন? এটাই তো আমরা কি বলি, আমরা বাচ্চাকে যা শেখাবো বাচ্চারা তাই শিখবে। হুম। যে মা বাচ্চাকে পজিটিভ কথা বলে বড় করে, সে যদি পড়াশোনায় খুব ভালো নাও হয় দেখবে সে একটা জায়গায় পৌঁছে গেছে। আর যে মা কন্টিনিউয়াসলি একটা বাচ্চাকে বলতে থাকে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারিস না, হুম। নেগেটিভ কথা বলে বলে একটা ভালো বাচ্চাও দেখবে একটা টাইমের পরে পুরো সেই, মানে ফুলের মতো আস্তে আস্তে মুচড়ে যায়। তার সেই বিকশিত সে হতে পারে না যেটা তার পজিটিভ মায়ের জন্য সে হতে পারত। মা ফ্যাক্টরটা এবং ম্যানিফেস্টেশন ফ্যাক্টরটা যে কোনো কিছুর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট ভাবে কাজ করে। হুম। দিদি, তুমি কিছুক্ষণ আগে বললে ক্রিস্টালের ব্যাপারে।
আমি যতজনের সাথে কথা বলেছি তারা কিছু না কিছু ভাবে, কেউ না কেউ ভাবে বলছে যে ক্রিস্টালটা একটা জাস্ট একটা পুশ আপের জন্য, পুশ করার জন্য। এটাতে আমাদের জীবন চেঞ্জ করে না, না, কিন্তু এবং একটা সময়সীমা থাকে এই বিষয়টা। তো এটা কি সত্যি? ক্রিস্টাল কি এরকম ভাবে আমরা ইউজ করি নাকি তুমি শুধু কি? ক্রিস্টালই নয়, তুমি যে কোনো মানুষের কাছে গিয়ে একটা তাবিজ পড়েছো, কবচ পড়েছো, ক্রিস্টাল পড়েছো, তুমি যে কোনো একটা পাথর পড়েছো, দামি একটা স্টোন পড়েছো, তুমি হাতে গুলিয়ে নিলে তার কাজ হবে না, গলায় পড়ে থাকলে তার কাজ হবে না, তোমাকে ম্যানিফেস্ট করতেই হবে। শোধন করতে বলা হয় কেন? আমি প্রচুর লোককে দেখেছি একটা কবচ সে 10 বছর আগে পড়ে আর হুম। কোনোদিন সেটা গলা থেকে খোলেই নি, ওটা নিয়ে সে একটা মন্ত্রও বলেনি। হ্যাঁ। না, কখনোই করেনি। মানে যাকে বিশ্বাস করে আপনি যেটাই করছেন না কেন, হুম। আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই আপনি কার কাছে গিয়ে কি করাচ্ছেন। কিন্তু আপনার নিজের মাইন্ডটাকে মারাত্মক পজিটিভ বানাতে হবে, যেটা আমাদের মধ্যে প্রচন্ড ল্যাক আছে, যে আমরা ভীষণ নেগেটিভ কথা বলতে ভালোবাসি। নিজের বাচ্চাকে নিয়ে, নিজের জীবনকে নিয়ে, আমার কি আর হবে, আমার জীবনটা শেষ হয়ে গেল। ভাই নাইকার মালিক যে 12,500 কোটি টাকার মালিক, উনি নাইকার কোম্পানিটা খুলেইছিলেন 51 বছর বয়সে গিয়ে। তাহলে আমি কেন পারবো না? নায়িকা হ্যাঁ, মেকআপ যে কোম্পানিটা। হ্যাঁ, সার্চ করবে। আমি আমি বলছি পডকাস্টটা শেষ হলে সার্চ করো। ওনার এদিক কেএফসির থেকে মালিক, কেএফসি, হ্যাঁ। কেএফসির কেএফসি। মালিক উনি, কেএফসির মালিক হয়েইছেন 9 বার সুইসাইড করার অ্যাটেম্প্ট করার চেষ্টা করার পর উনি সুইসাইড করতে না পেরে যখন জীবনে মনে করছেন আর কিচ্ছু হবে না, তখন উনি 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 কোটিপতি হয়েইছেন অ্যাবাভ 60 গিয়ে। আমি বলছি না যে আপনি 60 বছর বয়স অব্দি অপেক্ষা করুন কোটিপতি হওয়ার জন্য। আমি বলছি আপনি যদি নিরন্তর চেষ্টা করে যান, ইউনিভার্স আপনার কথা শুনতে বাধ্য। এবার দেখুন আমরা তো প্রত্যেকেই, মানে আমরা তো সবাই দেখো একটা কার্মিক প্যাটার্ন নিয়ে জন্মেছি। আমরা হুম। যদি সবকিছু ইনস্ট্যান্ট চাওয়ার সাথে সাথে পেয়ে যাব, তাহলে তো আমাদের কার্মা বলে জিনিসটার তো কোনো গুরুত্বই থাকবে না। তাই কেউ হয়তো একটু তাড়াতাড়ি পায়, কেউ হয়তো একটু স্ট্রাগল করার পরে পায়, কারোর হয়তো একটু বেশিই দেরি হয়। কিন্তু তার মানে এটা নয় যে একটা মানুষ চেষ্টা করে যাচ্ছে আর পাচ্ছে না, এটা হতে পারেই না। এটা হতে পারেই না। একটা মানুষের ভালো নাম আছে, একটা ভালো মানুষের ভালো ফোন নাম্বার আছে, একটা মানুষের ভালো সিগনেচার আছে, এই লাইফস্টাইল চেঞ্জগুলো সে করে ফেলার পর আমি গ্যারেন্টি দিতে পারি এরকম কেউ নেই যে 3টে জিনিসই তার ভালো অথচ তার লাইফটা ভালো না। এটা হতে পারে না। কারণ এই 3টে পজিটিভিটি দেওয়ার জন্য তো মানুষ তো নিজেও অনেক পজিটিভ হয়ে যায়। হুম। এটা প্রচন্ড পজিটিভ কিছু জিনিসের কথা আমি বলছি। আর দিদি, তোমার হাতে একটা ফিরোজা আমি দেখতে পাচ্ছি, তুমি দর্শক একটু দেখাও। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, এই ফিরোজা, আমি যতবারই তোমাকে আমি অফ দ্য ক্যামেরা জিজ্ঞেস করলাম যে দিদি ফিরোজা সবাই কি পড়তে পারে, তুমি বলে হ্যাঁ, সবাই পড়তে পারে। কিন্তু ছেলে মেয়ে আলাদা। কিন্তু এটা এখানে আমি। একটা প্রশ্ন করছি, এই ফিরোজাটা যদি কোনো প্যারালাইজড মানুষ পরিয়ে দেয়, মানে যিনি খাট থেকে উঠতেই পারেন না, হুম। তোমার মনে হয় এই ফিরোজাটা কোনো কাজ কিন্তু করবে? ফিরোজার তো সেটা কাজ না। আমি বলছি ফিরোজা তো নেম পৃথিবীর ফ্রেমের কোনো জন্য। পাথরই সেই মানুষের কাছে কাজ করবে না যে নিজে নড়ে কাজ করে না। আমি বলতে চাইছি প্যারালাইজড মানুষ শরীরে হয় না, মানসিকভাবেও হয়। আমার কথা শুনে কালকে সকালে ঘুম থেকে উঠে কেউ একটা ফিরোজা কিনে পড়ে নেবে আর বসে বসে টিভি দেখবে, তার কিছু হবে না। এই ফিরোজাটা পড়ে যে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, খাটবে এবং হুম। চিন্তা করবে, অটোমেটিক চুম্বকের মতো তার কাছে ভালো ভালো নতুন নতুন কানেকশনস আসবে। সে নতুন আর দরজা খুলে যাবে তার লাইফের। ফিরোজা ম্যাজিকের মতো কাজ করে, ফিরোজা ইজ আ ম্যাজিক। কিন্তু তুমি বলছিলে, যেটা আমার প্রশ্নটা ছিল, তুমি তো এটা খুব বললে যে এটা কর্ম না করলে তুমি ফল পাবে না। না, কিন্তু তুমি বলছো ছেলে মেয়ে আলাদা হয়। হ্যাঁ, এটা আমি প্রথমবার কিন্তু শুনলাম। এই ব্যাপারটা একটু যদি রাখো তুমি। ফিরোজা যদি আমি কিনতে হয়, দেখো তোমার সাথে যোগাযোগ করবেই, ঠিক হুম, আছে। হুম, কিন্তু মানুষ যখন ছেলে মেয়ে আলাদা আলাদা যখন যোগাযোগ করবে, হুম। কেমন কিভাবে, ওটা যদি একটু রাখো। মানে দেখো আমি বলতে পারি তোমাকে যে ছেলেদের ক্ষেত্রে সুলেমানি ফিরোজাটা বেশি কাজ করে। কারণ ছেলেদের কমিউনিকেশনটা অনেক বেশি দরকার হয়। কারণ ছেলেদেরকে রাস্তায় বেরিয়ে অনেক রোদে জলে অনেক বেশি খাটতে হয় মেয়েদের থেকেও। এ তো নিয়ে আমি প্রচুর কথা শুনতে পারি লোকের কাছে। কিন্তু এটা ট্রু ফ্যাক্ট। আমরা হাউস ওয়াইফই বেশি দেখি, হাউস হাসব্যান্ড আমরা কম দেখি। সুলেমানি ফিরোজা কমিউনিকেশনটাকে খুব স্ট্রং করে দেয়। ওকে। আর নিশাপুরী ফিরোজা যেটা মেয়েদের জন্য আমি বলি, রেকমেন্ড করি, সেটা বুধের কাজটা কম হয়, মানে বুধের কাজ হয়ই না, ওটা বৃহস্পতি শুক্র দুজনের কাজ করে। সেক্ষেত্রে মেয়েদের শুধুমাত্র নেম ফেম সাকসেসই নয়, তার বিউটিফিকেশন বাড়ানোর জন্যও ফিরোজা কাজ করে। সেই জন্য আমি বলি যে ছেলেদের ক্ষেত্রে ওই গ্রিন ফিরোজা, যেটা সুলেমানি ফিরোজা, ওটা বেশি কাজ করে। যে কারণে আমিও পড়ে আছি নিশাপুরী। ওকে। কিন্তু তুমি যদি আমাকে বলো আমি তোমাকে বলবো সুলেমানি পড়ো।
বিকজ Okay. তোমার মুখের ভাষাটা, তোমার প্রেজেন্টেশনটা তোমার যে কোনো বিজনেসের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। ওকে দিদি, যেটা হচ্ছে যে মার্কেটে অনেক ফিরোজা ক্রিস্টাল টিস্টাল বিক্রি করছে, বাদিকে নাম্বার আছে, তোমাকে ফোন করবে কেন? তুমি এমন কি জিনিস দাও, তুমি অথেন্টিক কি দাও, সেটাও একটা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা তো জিনিসের মানুষ কি করে সার্টিফিকেশন বিশ্বাস পাবে, করবে তোমাকে? প্রত্যেকটা জিনিসের সার্টিফিকেশন পাবে। ওকে। এবার সার্টিফিকেশনের জন্য একদম খোলাখুলি বলছি, এর জন্য একটা এক্সট্রা খরচা হয়। যারা সেই খরচাটা করতে চায় সমস্ত জিনিসের সার্টিফিকেট পাবে। আর যদি কেউ মনে করে যে না না আমাকে বিশ্বাস করেই সে নিতে চায়, তাহলে তার সার্টিফিকেট লাগছে না। কিন্তু হুম সে যদি মানে পাশাপাশি দাঁড়িয়ে থাকে, হুম একজন সার্টিফিকেট নিচ্ছে আর একজন সার্টিফিকেট নিচ্ছে না, দুটো জিনিস একসাথে নিয়ে গিয়ে জিএসআই টেস্ট করাবে, একই হুম। উত্তর বেরোবে। এর মধ্যে কোনো এই পাবে না যে যার সার্টিফিকেট নিল না সে একটা খারাপ জিনিস পেলো, আর যে সার্টিফিকেট নিল সে দুর্দান্ত জিনিস পেলো। কারণ একই জায়গা থেকে জিনিসটা আসে। শুধু সার্টিফিকেটটা নিলে অনেকেই, দেখো খরচার ক্ষেত্রে অনেকেই অনেক জায়গায় আটকে যায়, তো সেই ক্ষেত্রে শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওকে ওকে, থ্যাংক ইউ দিদি এতটা আমাদেরকে এই জিনিসটা নিয়ে বলার জন্য। কিন্তু কথার মাঝখানে তুমি একটা বললে যে সিগনেচার সাইন, হুম। তুমি নেমোলজিও করো, তুমি গ্রাফোলজিস্টও একজন। আমি কিছু তোমাকে সিগনেচার দেখাই? হ্যাঁ, নিশ্চয়ই। আশা করি এটা শাহরুখ খানের সিগনেচার। হ্যাঁ, তো এটা আমি একটু, আমি দর্শকদের আগে দেখিয়ে দিই একটু, আমি গুগল থেকেই দেখাচ্ছি, ঠিক আছে? দেখা যাচ্ছে, আমি জানতে চাইবো দিদি, তোমার তা লাগবে না, এইটুকুইতে অনেক, আর কিছু লাগবে না। তো আমি জিজ্ঞেস করতে চাই, এই মানুষটা কি করে মানে এত সাকসেসফুল এবং এই কথাবার্তা সবকিছু? সিগনেচার দিয়ে আমি তোমাকে একটা খুব ইম্পর্ট্যান্ট তথ্য দিই। হ্যাঁ, এই সিগনেচারের সাকসেস জিজ্ঞাসা করো না, এই সিগনেচারের কষ্টটা জিজ্ঞাসা করো। এই সিগনেচার থেকে সাকসেস আসেনি। এই সিগনেচার, উনি সাকসেস পেয়েছেন, উনি হচ্ছেন, হি ইজ দ্য তোমার ফ্যান, পাওয়ার তুমি হাউস ফ্যান অফ ওনার। ম্যানিফেস্টেশন। উনি ফাটা জুতো পরে, ছেঁড়া হাওয়াই চপ্পলের পরে দাঁড়িয়ে বলেছিলেন আমি এই বম্বের রাজা হব। উনি সারা পৃথিবীতে এখন এন্টারটেনমেন্টের রাজা। আমি ওইটা নিয়ে বলছি না। এই সিগনেচারটা করার পর থেকে উনি তো আর জেনে করেননি। না, ভালো করে লক্ষ্য করো, সিগনেচারটাকে যদি তুমি একটা কম্পাস দিয়ে মাপো, দেখবে 45 ডিগ্রির উপরে আছে। এরকম ভাবে, হ্যাঁ, মানে এই অ্যাঙ্গেলটা হিসাবে। এই অ্যাঙ্গেলটা। তো তোমরা এবার মনে করে দেখো তো ওনাকে কবে সুস্থ দেখতে পাও? প্রচুর ইনজুরি, হাড়ের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ওনার ঘাড়। কিছুদিন আগেও যখন আরিয়ানের ব্যাডাস অফ বলিউড হুম। যখন রিলিজ করলো, লক্ষ্য করবে উনি হাতটা এরম করে ঘুরছিলেন আর এরম ভাবে ঘাড়টা নাড়াতে পারছিলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সিগনেচারটা যার থাকবে, আমি আজকে অন ক্যামেরা বলছি, যাদের সিগনেচার 45 ডিগ্রির উপরে চলে যাবে, হুম। তাদের স্পন্ডেলাইটিসের প্রবলেম, তাদের ঘাড়ের বিভিন্ন রকমের সমস্যা, প্লাস বোনস মানে বোন সংক্রান্ত মানে হাড় সংক্রান্ত প্রচুর সমস্যায় সে ভুগবে, যে কারণে শাহরুখ খানের এতগুলো অপারেশন, এতগুলো ইনজুরি। এই সিগনেচারটাতে আমি বলবো যে উনি যদি একটু ওটাকে লোয়ার করে নিতেন, হুম। এই সিগনেচার যদি একটু, আর এই সিগনেচার যার থাকবে সে মারাত্মক অ্যাম্বিশাস, কোথাও গিয়ে তার শান্তি নেই, ছুটতে 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 মানে তার ছোটা কোনোদিন শেষ হবে না। যে কারণে ওই মানে বলিউডের বাদশা হওয়ার পর আজকে উনি পৃথিবীতে 1 নম্বর এন্টারটেইনার হয়েছেন লাস্ট 2 মাস আগে। এরপরে ওনার মনে হবে হয়নি, উনি এখনো কোথাও একটা পৌঁছাতে চান, এবং এইটাই এই সিগনেচার। আর একজনের দেখাবো। অমিতাভ বচ্চন 3বার চেঞ্জ করেছেন ওনার সিগনেচার, উনি তো মারাত্মক এগুলো বিশ্বাস তোকে করেন। দেখা যাচ্ছে, লক্ষ্য করো স্ক্রিনে আমি দিয়েও তিনজনের রাখবো। তলাতেই ওই দাগটা, তুমি যাদের দুজনের সিগনেচার আমাকে দেখালে দুজনের তলাতেই ওই একটা ড্যাশ, তার নিচে 2টো ডট। ভালো করে লক্ষ্য করো, 2টো ছবি পাশাপাশি রাখো। তো ঠিক তো, হ্যাঁ। তাহলে কি নেই, কিছু নেই? আমরা কি এমনিই বলছি কথাগুলো? কনভিকশন, ইন্টেলিজেন্স, ওই সিগনেচার থেকেই সবকিছু হয়। ওই সিগনেচার মানুষের লাইফের সবকিছু বদলে দিতে পারে। সবকিছু মানে, তোমাকে অমিতাভ বচ্চন বানিয়ে দেবে না, তোমাকে কৌশিক বানাবে। তুমি ইউ উইল বি দ্য কৌশিক, দা কৌশিক। আমি অন্য কেউ হতেই চাই না, আমি দা প্রিয়াঙ্কা। ওরকম নয় ব্যাপারটা, ও দা অমিতাভ বচ্চন হয়েছে। দেখো শাহরুখ খান আর অমিতাভ বচ্চনের সিগনেচার একই রকম, কিছুটা, ওটাই বলতে চাইছি। কিন্তু কিছুটা অমিতাভ বচ্চনের সিগনেচারটা অত স্ল্যান্টিং নয়। না। হুম, কারণ উনি অত ছোটেননি, ওই লেভেলের ছোটা উনি ছোটেননি, ওই খিদেটা ওনার নেই। উনি একটা জায়গায় গিয়ে মানে নিজেকে
স্থির রেখেছে। স্থির রেখেছেন। অমিতাভ বচ্চনের পুরনো সিগনেচার খুঁজে বার করো, তারপরে উনি ব্যাংক্রাফট হয়ে গেছিলেন। এতটা বেশি হতে পারে? 3 বার চেঞ্জ করেছেন উনি সিগনেচার। মানে ব্যাংক্রাফ্ট মতো জায়গায় পৌঁছাতে? ব্যাংক্রাফট মতো মানুষ পৌঁছায় সিগনেচারের জন্য। তারপরে কি হলো, চেঞ্জ করার পরে উনি তারপরে যে সিগনেচারটা করলেন, তারপরে উনি অসুস্থ হলেন অনেকবার। হুম, থার্ড টাইম যখন চেঞ্জ করেছেন তখন শাহরুখ খানের মতো দেখতে সিগনেচার হয়েছে, একই মানে রকম যেটা দেখতে। আমরা দেখলাম এক্ষুনি। ওটা উনি থার্ড টাইম করলেন, দ্যাট ইজ দ্য থার্ড সিগনেচার অফ হিম। দীপিকা পাডুকোনের সিগনেচার বার করো, দেখবে নিচে উল্টো দিকে ডিটার নিচের দেখি দেখি দেখি। নিচে একটা লাভ সাইন আছে, দেখো দীপিকা পাডুকোনের সিগনেচার। হুম, দেখো নিচে একটা, দেখো ওর ওর হার্টটা উল্টো, দেখতে পাচ্ছ হার্ট শেপটা নিচের দিকে, ডি এর ডি এর হার্ট শেপটা উল্টো দিকে, রাইট? হ্যাঁ। একমাত্র ওই প্রথম যে ডিপ্রেশন নিয়ে ভুগেছে। ডি, ডিটা উল্টো, ডি এর হার্ট শেপটা ওর হার্টে উল্টো করে আছে, ওর নিজের সিগনেচার। এখন ওর সিগনেচার চেঞ্জ হয়েছে। ও সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট ছিল, এটা নিয়ে ও কথাও বলেছে। ও ডিপ্রেশনের ওষুধও খেত আফটার রণবীর কাপুরের সাথে ব্রেকআপ। এটা এখন হ্যাঁ, দেখেছো চেঞ্জ করেছে? তাহলে চেঞ্জ করলো কেন? কিছু কাজ হবে না, এটা হয়। দিদি, আমি আরেকজনের দেখাতে চাইছি, এটা হচ্ছে কিশোর কুমার। কিশোর কুমারের সিগনেচার দেখানোর দরকার নেই, আগে বলো যে কিশোর কুমারের লাইফের রিলেশনশিপ কেমন। আমার 4টে বিয়ে আছে হ্যাঁ, জীবনে। তো রিলেশনশিপে বারবার স্ট্রাগল, বারবার উত্থান পাথান। ওই যে কোনটা? দেখো, এই যে দেখছো ওনার দুটো নামের মাঝখানে কোনো গ্যাপ নেই, এই যেখানটা কোনো গ্যাপ নেই, ও, ঠিক আছে? মানে টাইটেল এবং নাম দুটোই একসাথে লেখা। দুটোই একসাথে। আর কেটাকে দেখো আরো বড় করে দিয়েছেন উনি, হুম। কে এর এই যে ইয়ে স্ট্যান্ডটা। তার ফলে কি হচ্ছে, মানে ওনার নিজে উনি মানসিকভাবে কনফিউজ যে ওনার লাইফে চাই কি। হ্যাঁ। আর উনি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে কোন আলাদা করতে পারতেন না। তার ফলে যে ওনার মানে রিলেশনশিপ স্ট্রাগলটা ওইখান থেকেই আসতো। তুমি এই যে সিগনেচারটা দেখলে, তুমি তো এক ঝলকে হয়ে যায়। ওখানে কি দেখলে যে ওনার গান কিন্তু উনি শেখেননি, এটা কিন্তু আমি অনেকে কিন্তু জানে ওটা না। কিশোর কুমার বুঝতেও পারিনি, কারণ কি আমার তো ওনারটা তো আমি এর আগে কখনো দেখিনি। ও ঠিক শাহরুখ খানটার অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনটা তো মুখস্থ, মানে ওটা তো দেখে দেখে অভ্যস্ত। হ্যাঁ। ওটাই সবাই জিজ্ঞাসা করে সবার আগে এসে, ওটাই অদ্ভুত লাগে কেন আমার। আমার শাহরুখ খান আর অমিতাভ বচ্চন দুজনকে না দেখে শিখি আমি। আর আমি অদ্ভুত ভাবে দেখো দুজনেরই হুম পরে রেকটিফাইড সিগনেচারটা সেম। হুম হুম। আর এরপরে আমি দীপিকা পাডুকোনটা দেখালাম কারণ অনেকেই ডিপ্রেশন নিয়ে কথা বলতে লজ্জা পায়, হ্যাঁ। সেই কারণে আমি দীপিকা পাডুকোনের উদাহরণটা তোমাদেরকে শোনালাম। যে দীপিকা পাডুকোনের মতো একজন মানুষেরও ডিপ্রেশন, যার নাকি সিনেমার ডেবিউ হয়েছিল শাহরুখ খানের সাথে, যে নাকি হ্যাঁ। প্রথম সিনেমা করেছে ওম শান্তি ওম, সে নাকি ডিপ্রেসড। ডিপ্রেসড, এটাই। তো ওইটাই আমি সবাইকে বলতে চাই যে ডিপ্রেশনটা একদম 100% কাটিয়ে ফেলা যায়। মানসিক সমস্যাটা কোনো সমস্যা না, ওটা আমরা নিজেরাই নামের নিজেদের উপর খালি কাজ। জায়গাগুলো খালি একটুখানি যদি ঠিক করে দেওয়া যায়, সব চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, সব চেঞ্জ হয়ে যাবে, তোমার লাইফ বদলে যাবে। এবং বদলে গিয়ে তুমি একদম রাস্তার একটা মধ্যবিত্ত মানুষ থেকে মুকেশ আম্বানি হয়ে যাবে, এটা একদম ভাববে না। তুমি রাস্তার একটা মধ্যবিত্ত মানুষ থেকে তুমি আরো ভালো একজন কনফিডেন্ট, একজন সাকসেসফুল, একজন প্রচন্ড পরিমাণে লোককে ইন্সপায়ার করা মানুষ হয়ে যাবে। তুমি কিন্তু হুম, একটা এক্সাম্পল হবে অন্য মানুষের কাছে। একদম মাথায় রেখো, আমি কিন্তু এখানে কোনো মিথ্যে প্রমিস করার জন্য বসে নেই। একদমই। এটার জন্য আপনাদেরকে বাদিকে দেওয়া নাম্বারে কল করতে হবে, এবং লাস্ট সবার পছন্দের একটা মানুষ যেটা হচ্ছে অরিজিৎ সিং, ওনার সিগনেচারটা দিদি একটু দিদি বলো। খুব ভালো দেখেছো লাগে নিচে লোকটাকে। পিসও লিখে রেখেছে, হ্যাঁ দেখেছো? আবার নোটিস করো, সেম। হ্যাঁ, সেম। আমি যখন খুলেছি আমি বললাম যে দিদি দেখেছো? তোমার কি একদম। মনে হয় কি এই, দেখো আবার অরিজিৎ সিং এর পুরনো সিগনেচার লক্ষ্য করো, অরিজিৎ সিং এর পুরনো সিগনেচার শিওর আছে। আমি দেখি, তাহলে একটু তো সার্চ করে দেখি। হ্যাঁ, এবার আমি যেটা হুম, হ্যাঁ হ্যাঁ। করো, আমি বলতে চাইছি যে কেন এরকম সিগনেচার গুলো। আর একটা জিনিস বলি, অরিজিৎ সিং এর সিগনেচারে তুমি নোটিস করো, ওনার সিগনেচারটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো উপরে আছে। ওনার জন্মগত টেন্ডেন্সি যে উনি কখনো হার মানবেন না এবং উনি কন্টিনিউ ফাইট করবেন। সেই সময় থেকে ফাইট করছেন, যেই সময় থেকে উনি জিততে পারেননি ফেম গুরুকুল। তারপরে সালমান খানের সাথে ঝামেলা। হুম, তারপরে এবার অরিজিৎ সিং এর কারোর সাথে ঝামেলা, মানে এটা ভাবলেও কিরম হাসি পায় যে কি করে হতে পারে। কিন্তু উনি কিন্তু থামেননি। আর দেখো একই প্যাটার্নের সেই একটা স্ল্যান্টিং সিগনেচার,
এবার দেখো এর মধ্যে অনেক কিছু কাজ করে, এখানে দেখো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা সিগনেচারের ফার্স্ট হুম। লেটারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো ওনার এটাও যথেষ্ট স্ল্যান্টিং, একদম উপরের দিকে যাচ্ছে। খুব সুন্দর, থ্যাংক ইউ। আরেকটা জিনিস হ্যাঁ। বলি এই সিগনেচার নিয়ে, হুম। ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, প্রত্যেকের আমাদের পরিচিত কিছু উকিল জানাশোনা আছে, হুম। তোমরা সিগনেচার নিয়ে জানতে চাইলে সেই উকিলের কাছে যাও, যে উকিল কে বলবে যে যারা দোষী সাব্যস্ত ক্রিমিনাল প্রমাণ হয়ে গেছেন হুম। তাদের সিগনেচার দেখো। ক্রিমিনাল মাইন্ড তৈরি হওয়ার জন্য সিগনেচারে যে যে পয়েন্টগুলো থাকা দরকার, আমি অফকোর্স সেগুলো অন স্ক্রিন ডিসকাস করব না, দেখবে সেই তোমরা 5টা 10টা সিগনেচার দেখবে সেই কিছু প্যাটার্ন সেম আছে, যেরকম আমি এখন প্যাটার্নগুলো বললাম। ম্যাক্সিমাম লোকেদের সিগনেচার দুর্বোধ্য হবে, তাদের মাইন্ডটাই থাকবে আমার সিগনেচারটা যেন কি লিখছি বুঝতে হবে, কেউ যেন বুঝতে না পারে। প্রচুর Okay. পরিমাণে, হ্যাঁ, তাদের মাইন্ডটাই এরকম থাকবে, তাদের সিগনেচারের, হ্যাঁ, এবার অনেকেই বলে যে তাদের ইনিশিয়াল বোঝা যায় না, ইনিশিয়ালের কথা আমি বলছি না, কিন্তু ফুল সিগনেচারের কিচ্ছু বোঝা যাচ্ছে না, এটা তোমরা লক্ষ্য করে দেখো। উকিলদের সাথে যোগাযোগ করো আমার এই কথাটা সত্যটা জানার জন্য, তোমরা 10টা 12টা ক্রিমিনালের সিগনেচার দেখো, তোমরা দেখতে পাবে অনেক অনেক মিল পাচ্ছ সিগনেচারগুলোতে, তোমরা প্যাটার্নটা নিজেরা বুঝতে পারবে। তো সিগনেচার আবার এই ক্রিমিনাল মানুষটারই যদি সিগনেচারটাকে রেকটিফাই করা হয় 2 মাস পরে নয়, 2 বছর পরে এই মানুষটাই আস্তে আস্তে দেখবে অনেকটা ক্রিমিনাল মাইন্ড থেকে বেরিয়ে এসেছে, একদম গ্যারেন্টি। তো এগুলো কি দেখো এখন তো জেল বলা হয় না, ওটা সংশোধনাগার বলা হয়। তোমাদের মতো মানুষরা কি সেখানে গিয়ে এটা শেখায়? কতবার তুমি জানো আমাদেরকে মানে ভালো ভালো মেন্টাল হসপিটাল থেকে ডাকা হয়েছে, সংশোধনাগারে ডাকা হয়েছে, তাদের সাথে যে এই ব্যাপারগুলো তাদের ফ্যামিলির লোক নিয়ে যায়, অফকোর্স এটা জেল থেকে তো আর কেউ ডাকে না, বা সংশোধনাগার থেকে তো কেউ ডাকে না, এইগুলো গ্রাফোলো মানে এই সিগনেচার শেখার পরে তো আমার কাছে এরকম প্রচুর লোক এসেছেন যাদেরকে মানে মানে লোক মানে লোক তার কিছু, আমি কিছু পারভার্টিং অ্যাক্টিভিটি দেখে তার ফ্যামিলির লোক আমাকে তার সিগনেচার দেখিয়েছেন। সেই সিগনেচার দেখে আমি যখন ওই সিগনেচার কারেকশন করেছি, বছর খানেক পর তার ওয়াইফ এসে নিজেই কাঁদতে কাঁদতে আমার কাছে বলছেন যে দিদি এখন অনেক সেই প্রবণতাটা কমে গেছে, যেটার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি সেই প্রবণতাটা অনেক কমে গেছে, আস্তে আস্তে অনেক ঠিক হচ্ছে। তার নামের কারেকশন করা হয়েছে, তার মোবাইল নাম্বার কারেকশন করা হয়েছে, তার সিগনেচার কারেকশন করা হয়েছে, তার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। কি হয়, ধরো নাম্বারের যখনই এফেক্ট চেঞ্জ হয়ে যায়, হুম। কোথায় তোমার ফোনের টোটালটা আছে 8 বা 4, মানে এই সমস্ত লোকেদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফোন নাম্বারের টোটাল বা নামের টোটাল 8 বা 4ই থাকে, এই ধরনের পারভার্সন যাদের থাকে। তো সে দেখা যাচ্ছে তারটা যখন রেকটিফাই করে ভালো নাম্বারে আনা হচ্ছে, অটোমেটিক্যালি তার নিজেরই অনেক প্রবৃত্তিগত বদল হয়, সে ভাবতে থাকে যে না 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 অনেক হয়েছে। এবার ধরো তার সাথে সে ডাক্তার দেখাচ্ছে, তার সাথে সে মেডিসিন খাচ্ছে, তার সাথে সে মেডিটেশন করছে, হয়তো ভালো সুইচ ওয়ার্ড দিলাম, বেদিক চ্যান্টিং মন্ত্র হয়তো সে করতেই চায় না, সে এতই অ্যারোগেন্ট। তার মাকে আমি বুদ্ধি দিলাম যে তাকে কিচ্ছু বলোই না করার কথা, তুমি বাড়িতে টিভিতে জোরে চালিয়ে দাও গানটা, প্রথম কদিন অপোজ করবে, তখন একটু আস্তে করে দেবে, বন্ধ করবে না। সাউন্ডের ভাইব্রেশন তো আমাদের লাইফের সবকিছু বদলে দিতে পারে। আমি তোমাকে এক্ষুনি বসে বসে একটা গালাগালি দেবো, আমি কে যে তোমার গায়ে লাগবে, কিন্তু সাউন্ডের ভাইব্রেশনের জন্য তুমি রেগে যাবে আমার কাছে। আবার তোমাকেই আমি বলবো যে তোমার মতো ছেলে হয় না, তোমার খুব খুশি হয়ে যাবে তুমি, তাহলে এটা কি সাউন্ড, এই শব্দতে তুমি খুশি হলে কি ম্যাটার করে আমি তোমায় ভালো বলছি না খারাপ বলছি, কিন্তু মানুষের কাছে এই সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। আর সেই সাউন্ডগুলো যখন আমরা ভালোভাবে পজিটিভভাবে ব্যবহার করে একটা মানুষের ব্রেনের রিওয়ারিং করব, সে বদলাতে বাধ্য, তার 100% চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সেই চেঞ্জটা 100% সে চেঞ্জের প্রসেসে ঢুকে যায়, তার জীবনের বদল হয় হয়তো 40% 50%। প্লাস সে ভালো কাউন্সেলিং করছে, সে ডাক্তার দেখাচ্ছে, তার ওয়াইফ তাকে কন্টিনিউয়াসলি সেই মেন্টাল সাপোর্টটা দিচ্ছে, তার মা দিচ্ছে, তার পরিবারগতভাবে সবাই। এই ক্ষেত্রে তো আমি পুরো পরিবারকে ডাকি, যে তার ভাই তাকে বুলি করছে চলবে না, সেই ভাইকে ডাকতে হবে যে দেখো ভাই তুমি কিন্তু ওনার সাথে এইভাবে কথাটা বলো না, লেট হিম বি। সবাই মিলে যখন একটা এফোর্ট দিল, একটা মানুষ হয়তো 6 মাস 1 বছরে অনেক 30-40% বদলে যাওয়া মানে তার পরিবারের কাছে আশীর্বাদ।
মানে আই এম টকিং অ্যাবাউট দ্য হোল হিলিং প্রসেস। এটা শুধু একটা জিনিস নয়, এই সিগনেচার চেঞ্জ করে ফেলো, তুমি কালকেই অমিতাভ বচ্চন হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট, ইট ইজ আ তুমি তুমি প্রসেস। বলতে চাইছো যে যাদের মধ্যে এই মনোবৃত্তিটা আসছে তারা যেভাবে হোক তাদের ফ্যামিলির লোকেরা একবার কন্ট্যাক্ট করুক। হ্যাঁ, কন্ট্যাক্ট করলে ওই একদম। জিনিসটা তার মধ্যে থেকে কারণ এখন যেটা হচ্ছে একটা হট টপিক, যে কোনো বিষয় নিয়ে একটা মানে চলছে যে হোক, আমি পাশের বাড়ির একজনকে চাই, এটা ছেলে হিসাবে আমি বলছি, ছেলেদের আসে, খালি ছেলেদের না, এটা মেয়েরাও করে, এরকম করে। তাদের বাড়ির লোক যদি দেখতে পায় যে আমার সন্তান বা আমার যাকে আমি ভালোবাসি সেই মানুষটা এরকম করছে, তার সিগনেচার যদি ঠিক করে, তাহলে আশা করি তারও এই মনোবৃত্তিটা আস্তে আস্তে কমে যেতে পারে। হ্যাঁ, সিগনেচার চেঞ্জ হচ্ছে, হুম তার সে কিছু চ্যান্টিং সে নিজে করছে না, তার আশপাশে ইচ্ছে করে সেরকম চালিয়ে তাকে বারবার করে ওগুলো শোনানো হুম হচ্ছে, তার তো হুম ইনসাইড ইনার হিলিং হচ্ছে। হুম এবার আস্তে আস্তে সে নিজেই কিছুদিন পর, আমরা একটা গান শুনতে শুনতে কি করি, হামিং করি না, হুম আমরা মনে মনে গানটা গাই না, সে ওই গানটা গাইতে বাধ্য। হুম আমার হুম ছেলের কানের কাছে আমি রোজ গায়ত্রী মন্ত্র চালাতে চালাতে এখন সে লিখতে লিখতে ওম ভূর্ভুবঃ স্বাহা এটা সে বলছে নিজের থেকে। এটা তখন আর তাকে জোর করে বলাতে হয় না। এটাই তো প্র্যাকটিস। আমরা ছোটবেলায় ঠাস করে চটটা খেয়ে স্কুলে যেতাম, স্কুলে গিয়ে কাঁদতে কাঁদতে উপরে শুয়ে পড়তাম, যাব না। কিন্তু জোর করে করতে করতে 6 মাস পরে আর মনেই নেই যে স্কুলে আমরা কোনোদিন জোর করে গেছি। সেই স্কুল যেদিন ছেড়েছি ক্লাস 10-এ কাঁদতে কাঁদতে বেরিয়েছি যে স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে। তো এই প্রসেসটা তো একদিনের নয়, না। তাই না? তা কিছু জিনিস আমরা জোর করেই শুরু করাই, আস্তে আস্তে সেই প্রসেসটা ভালো হয়েই যায় আমাদের নাইস। জীবনে। থ্যাংক ইউ দিদি। আর আমরা একেবারে শেষের দিকে আছি এবং প্রত্যেক গেস্ট যারা নতুন প্রথমবার পডকাস্ট করে আমাদের কেকে পডকাস্ট, তাদেরকে একটা প্রশ্ন করি যে কেমন লাগলো কেকে পডকাস্ট? খুব ভাল লাগলো, এবং অন স্ক্রিন বলছি কাকিমাকে খুব ভালো লেগেছে। কেকে পডকাস্টে এসে খুব ভালো লেগেছে, খুব হোমলি পরিবেশ, খুব ভালো লেগেছে। এবং সব থেকে যেটা বেশি ভালো লেগেছে যে এখানে কোনো এরকম ব্যাপার নেই যে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী প্রশ্ন না, ওরা। স্ক্রিপ্ট একটা সিমিলার ছিল, হ্যাঁ, কিন্তু কারণ সেটাকে ওটা আমি তো একটু তুমি হয়তো কি অন্যরকম ভাবে প্রশ্ন নিয়েছি। তোমায় করতে হবে এটা তোমায় জানতে হবে। হুম হুম তোমার হুম, কাছে আলাদা আলাদা মানুষ আসবে, তোমাকে তো তার টপিকে প্রশ্ন করতে হবে। একদম। কিন্তু এরকম নয় যে আমাকে তুষ্ট করার জন্যই প্রশ্নটা করা হচ্ছে। হুম, এটা মেনলি একটু কাউন্টারও দর্শককে, হয়েছে। হ্যাঁ, কাউন্টারও হচ্ছে। কারণটা কি? কারণ এই প্রশ্নগুলো তো দর্শকের মনেও আসবে। হুম সেই প্রশ্নগুলো যখন সে নিজে অন স্ক্রিন শুনতে পাবে, তার উত্তরগুলো যখন জানতে পারবে, তখন নিশ্চয়ই সেটা বুঝবে যে ঠিক কি ভুল। তারপরে তো আমার কাছে আসবে কি আসবে না, বা কেকে পডকাস্টকে আবার মানে আরো অনেক সাবস্ক্রাইবার বাড়ুক, আরো অনেক লোকে সমর্থন করুক। কিন্তু ওদের এফোর্টটা এরকম নয় যে শুধু যে এসেছে তাকেই সাপোর্ট করে যেতে হবে। দর্শক আদৌ এটাকে নিচ্ছে কিনা এটা ওদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা কনসার্ন। এটা আমার খুব ভালো লেগেছে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, বাদিকে নাম্বার আছে, ফোন করুন। কারণ আপনি নিজের জীবনে অনেক লোকের কাছে যদি ঠকে থাকেন, তাহলে তাই জন্য, আর বিশ্বাস যদি রাখেন তার জন্য কিন্তু করবেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট প্রিয়াঙ্কা ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।